আচ্ছা এইটা হবে অ্যাকচুয়ালি, এটা একটু মনে রাখো, ঠিক আছে? সো এটা হচ্ছে, হ্যাঁ আমরা একদম জেনারেল ভাবে লিখলাম তাই না? সো সেকেন্ড দোলক হলে কি হয় ফর্মুলাটা? এটা হচ্ছে যে কোনো দোলকের জন্য তাই না? আর যে কোনো উচ্চতায় যদি থাকে শুরুতে ওইটাও কাজ করবে। আর দুই দিয়ে গুণ হয়ে যায়। এক্স্যাক্টলি যদি সেকেন্ড দোলক হয় তাহলে এখানে 2 হবে, আর আমাদের আর প্লাস এইচ টুর জায়গায় এইচ হবে, আর এইচ ওয়ানের জায়গায় কত হবে? 0 হবে নাকি? তাহলে আর হবে খালি। এটা হচ্ছে ফর কি সেকেন্ড দোলক, আর এটা হচ্ছে কি যে কোনো ধরনের দোলকের জন্যই হবে। সো আমি একটু প্রশ্ন দেখাই তোমাদেরকে। মনে করে বলছে যে একটা সেকেন্ড দোলক আছে, একটা দোলক আছে যে কোনো র্যান্ডম দোলক, পেন্ডুলাম, আর এটার মনে করো পর্যায়কাল হচ্ছে 3 সেকেন্ড, আর এটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে? সাপোজ এটা ভূপৃষ্ঠ থেকে 500 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে? অথবা আচ্ছা খুব একটা চেঞ্জ আসবে না আসলে। আহ, আচ্ছা মনে করো এটা ভূপৃষ্ঠ থেকে 10⁶ উচ্চতায় যখন, তখন এর পর্যায়কাল কত? 3 সেকেন্ড। এবার মনে করো আরেকটা পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামটাই এটাকে তুমি মনে করো 2 × 10⁶ উচ্চতায় নিয়ে গেছো, এখন পর্যায়কাল কত হবে? প্রশ্ন কি বুঝছো? একটা পেন্ডুলাম যার পর্যায়কাল 3 সেকেন্ড, সে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 10⁶ উচ্চতায় আছে, এখন তুমি তাকে 2 × 10⁶ উচ্চতায় নিয়ে গেছো, এখন পর্যায়কাল কত হবে? তো আমরা জাস্ট এই ফর্মুলায় বসা দিব। তো T2 বের করতে চাইতেছি, T1 কত? 3 সেকেন্ড। 3 তারপর সেকেন্ড। আর প্লাস এইচ টু কত? 2 × 10⁶। 20/6। আর নিচে হবে আর প্লাস 10⁶। তো অ্যান্সার কত আসে একটু দেখো তো, T2 কত আসে? আচ্ছা হ্যাঁ 3.4 সেকেন্ড, ওকে। সো অ্যান্সার হচ্ছে 3.4 সেকেন্ড। আচ্ছা এটা আশা করি সবাই বুঝছো। এবার এরকম আসতে পারে, মনে করো ইনিশিয়ালি এটা কোথায় ছিল, এটা হচ্ছে 10⁶ উচ্চতা ছিল, তখন ও হচ্ছে ওর পর্যায়কাল ছিল 3 সেকেন্ড। এখন তোমাকে বললো যে একটা সেকেন্ড দোলক আছে, একটা সেকেন্ড দোলক আছে যাকে তুমি মনে করো 2 × 10⁶ উচ্চতা নিয়ে গেছো, এখন পর্যায়কাল কত? তো এখন আমরা কি করব? সেম কাজ, T2/T1 ইকুয়াল টু আর প্লাস H2/R+H1। সো যেহেতু এটা এখন কি সেকেন্ড দোলক, সুতরাং আমরা কি জানি এটা সম্পর্কে বলো তো? ভূপৃষ্ঠের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে T1 হবে 2, আর প্লাস এইচ এ কত হবে? 2 × 10⁶। 2/6। আর আর প্লাস এইচ ওয়ানে কি হবে? 0, 0। কারণ ভূপৃষ্ঠে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। সো ভূপৃষ্ঠে তো অবভিয়াসলি H1 0 হবে। তো এখান থেকে T2 কত আসে? 2.65। 625। 2.625। আচ্ছা ঠিক আছে, সো সবাই এই জিনিসটা খেয়াল রাখো, ঠিক আছে? যে আহ, এই ফর্মুলাটা মোর জেনারেল আর কি, ঠিক আছে? প্রথমে তোমার পেন্ডুলামটা কোথায় ছিল এটার উপর ডিপেন্ড করতেছে জিনিসটা, যে T1 H1 এগুলো তোমার লিখতে হইতেছে, ঠিক আছে? আম, তাহলে এটা আশা করি সবাই বুঝো, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। সো আমি হচ্ছে আরেকটা দেখাই, যে মনে করো গভীরতায় নিয়ে গেলে, গভীরতায় নিয়ে গেলে ফর্মুলা কি? T2/T1 ইকুয়াল টু স্কোয়ার রুট R-D1/R-D2, ঠিক আছে? এটা হচ্ছে গভীরতার ফর্মুলা। এখন এটা দিয়ে কি বুঝাইতেছে? এটা দিয়ে বুঝাইতেছে যে একটা পেন্ডুলাম ছিল যেটা মনে করো D1 গভীরতায় টাইম পিরিয়ড T1, আর আরেকটা পেন্ডুলাম আছে যেটার D2 গভীরতায় টাইম পিরিয়ড T2, ঠিক আছে? তো মনে করো তোমাকে এটা বলছে যে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামের টাইম পিরিয়ড মনে করো 4 সেকেন্ড, আর ও মনে করো ভূপৃষ্ঠ থেকে মনে করো আগের ম্যাথেতেই 10⁶ গভীরতায় আছে, ঠিক আছে? এখন তোমাকে বলছে যে মনে করো এইটাকেই আমি যদি 2 × 10⁶ গভীরতায় নিয়ে যাই, ঠিক আছে?
এখানে ওর টাইম পিরিয়ড কত হবে? সো অবভিয়াসলি তোমরা পারবা, এই ফর্মুলা জাস্ট বসাই দিবা। তাহলে T2 বের করব, T1 কত বলো তো? 4, এরপরে স্কোয়ার রুট 4.43 সেকেন্ড। আর মাইনাস D1 কত হবে? এইটা তাই না, 10⁻6, আর হচ্ছে আর মাইনাস 2 × 10⁻6। তো আলটিমেটলি কত আসছে বললা? 4.431। 4.431 সেকেন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ভেরিয়েশন। আর একটা ভেরিয়েশন কি হতে পারে? সেকেন্ড দোলক দিয়ে তোমাকে বলতে পারে, রাইট? তো এটা তো আরও বেশি সোজা। আর এই ফর্মুলাগুলো একটু মনে রাখো, এগুলো খুব অহরহ আসবে, বুঝছো? খুব কমন ম্যাথ তো, খুব ফ্রিকোয়েন্টলি আসবে। আর ফর্মুলা যদি ডিরাইভ করতে পারো, ডিরাইভ করা অনেক সোজা, বাট এগুলো অনেক কমন ম্যাথ, এগুলো আসবেই। এর পরেরটা হচ্ছে, মনে করে বললো একটা সেকেন্ড দোলক আছে, একটা সেকেন্ড দোলক আছে যাকে তুমি মনে করো ভূপৃষ্ঠ থেকে 10⁵ মিটার গভীরে নিয়ে গেছো। সো এখানে এর পর্যায়কাল কত? তো এটা তো আগের ম্যাথই, আমরা T2 বের করবো। T1 কত জানি? 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলক T1 হচ্ছে 2 সেকেন্ড। আর মাইনাস D1 কত হবে? কত গভীরতায় থাকে সেকেন্ড দোলক? সেকেন্ড দোলকের ভূপৃষ্ঠে টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, তাহলে D1 হবে 0। আচ্ছা, আর মাইনাস D2, সো D2 কত? 10⁵। তো এখান থেকে T2 বের করবো। T2 কত আসছে? 2.01। আচ্ছা, 2.01 লিখে দিই। আচ্ছা, so এটা হচ্ছে যে 10⁵ মিটার গভীরে টাইম পিরিয়ড, ঠিক আছে, সেকেন্ড দোলকের। এখন তোমাদের নর্মালি সেকেন্ড দোলকই বলে দেয়, বাট স্টিল এই ফর্মুলাটা জেনারেলভাবে মনে রেখো। আচ্ছা, তো তোমরা একটা জিনিস দেখতে পারতেছো যে ভূপৃষ্ঠ থেকে উপরে নেই আর ভূপৃষ্ঠের ভিতরে নেই, টাইম পিরিয়ড সবসময় কি হয়? বৃদ্ধি পায়, তাই না? হ্যাঁ, টাইম পিরিয়ড সবসময় বাড়বে, কারণ হচ্ছে তুমি উপরে গেলেও তোমার কি হবে? উপরে গেলেও জি কমে, আবার ভিতরে ভিতরে গেলেও জি বাড়বে না কমবে? উপরে গেলেও জি কমে, ভিতরে গেলেও জি কমে। জি ম্যাক্সিমাম কোথায় বলো তো? ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠে হচ্ছে জি এর ভ্যালু ম্যাক্সিমাম। উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। আচ্ছা, সো এখন তাহলে টি যদি বাড়ে, ঠিক আছে, টি মনে করো বৃদ্ধি পেলো, এর মানে আমাদের পেন্ডুলামটা ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে বলো তো? স্লো। স্লো হচ্ছে। Slow। সো টি বৃদ্ধি পাইলে মানে তোমার দোলন দিতে, এখন মনে করো একটা পূর্ণ দোলন দিতেছে, ঠিক আছে, একবার অসিলেট করতে টাইম বেশি লাগতেছে, তো অবভিয়াসলি স্লো হচ্ছে। সো তুমি উপরে নাও, পাহাড়ের উচ্চতায় নাও, বা তুমি খনির গভীরে নাও, তোমার টাইম পিরিয়ড সবসময় বাড়বে, আর সবসময় কি হবে? সবসময় স্লো হবে, সবসময় স্লো হবে, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ভেরিয়েশন দেখব, সেটা হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচারের ইফেক্ট পেন্ডুলামের উপরে। তো পেন্ডুলামের টি এর ফর্মুলা কি? 2π√L/g, ঠিক আছে, 2π√L/g। এখন মনে করো যে, হ্যাঁ টেম্পারেচার তো ফ্যাক্টর হবে। মনে করো তুমি পেন্ডুলামটাকে এভাবে ঝুলাই দিছো, পেন্ডুলামটাকে মনে করো তুমি এভাবে ঝুলাই দিছো। এখন তুমি যেই দড়ি দিয়ে ঝুলাইছো এটা মনে করো মেটালের তৈরি, তাহলে টেম্পারেচার বাড়লে কমাইলে এটার সাইজ চেঞ্জ হবে না? সো বেসিক্যালি সুতার দৈর্ঘ্য বাড়ানো হবে। হ্যাঁ, সুতার দৈর্ঘ্য বাড়ানো কমানো। হ্যাঁ, সো এখন আমরা একটা ফর্মুলা জানি যে টেম্পারেচারের সাথে দৈর্ঘ্য কীভাবে পরিবর্তিত হয়, এটা তোমরা 9 10-এ পড়ে আসার কথা। ডেল এল ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? ডেল এল ইকুয়াল টু এল নট আলফা ডেল থিটা, এটা কি জানো তোমরা? আমরা এখন যে সাথে পড়ছি এটা মনে আছে। আচ্ছা, সো আমি এখানে বলতেছি ডেল এলটা হচ্ছে যে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ।
অবভিয়াসলি বুঝতে পারতেছো। দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস যেটাই বলো, দৈর্ঘ্য পরিবর্তন। তারপরে এল নট হচ্ছে আদি দৈর্ঘ্য, আর আলফাটা আলফাটা হচ্ছে যে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ। সো দৈর্ঘ্য প্রসারণ সহগ। আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এটা বুঝোই তোমরা, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা বলতে পারি যে টি সমানুপাতিক কি স্কয়ার রুট এল, তাই না? কারণ এল চেঞ্জ হবে এখন নাকি? জি ভাই। আচ্ছা, এরপর আমি কি বলবো তাহলে? টি টু বাই টি ওয়ান কত হবে? স্কয়ার রুট এল টু বাই এল ওয়ান নাকি? L2 by L1 ওকে, তাহলে এখন টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু স্কয়ার রুট এল টু কত হবে কে বলতে পারবা? মনে করো তুমি তাপমাত্রা L1 বাড়াইছো, plus L1 এল ওয়ান প্লাস আর কি ডেল এল, তাই না? বাই এল ওয়ান। আচ্ছা, এখন ডেল এল কত হবে? এল ওয়ান প্লাস এল ওয়ান আলফা ডেল থিটা না, বাই এল ওয়ান। তো এল ওয়ান দিয়ে ভাগ গেলে কি হয়? স্কোয়ার রুট ওয়ান প্লাস আলফা ডেল থিটা। তাহলে এটা কিসের ফর্মুলা পাইছো? যে তাপমাত্রার প্রভাব আর কি, তাপমাত্রার প্রভাবে টাইম পিরিয়ডের চেঞ্জটা কীরকম হয়, ঠিক আছে? সো এখন বুঝতেই পারতেছো যে আলফার উপর বাকিটা ডিপেন্ড করতেছে। যে আলফা যদি অনেক বেশি হয় তাহলে ইম্প্যাক্ট অনেক বেশি, তাই না? জি ভাই। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আচ্ছা, আমি নেক্সট পেজে যাই, এই পেজে একটু ঝামেলা হইতেছে। তোমরা কি এদের পর্যন্ত লিখতে পারছো? আচ্ছা, আমাদের এই ফর্মুলাটা লাগবে, ঠিক আছে? আমি ফর্মুলাটা নেক্সট পেজে লিখি। আমাদের ফর্মুলা হচ্ছে টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু স্কোয়ার রুট ওয়ান প্লাস আলফা থিটা, আলফা ডেল থিটা। আলফা ডেল থিটা। এখন তাহলে টি টু কত? টি টু হচ্ছে টি ওয়ান ইন্টু এটা, তাই না? এখন বলো তো যে টি টু কি টি ওয়ান থেকে বড় হবে না ছোট হবে? বড় হবে। সবসময় কি বড় হবে? মনে করো তুমি ঠান্ডা করলা, তাহলে তো হ্যাঁ, ঠান্ডা করলে তো হ্যাঁ তখন তো ছোট হবে, রাইট? সো টেম্পারেচার কমলে ছোট হবে, টেম্পারেচার বাড়লে বড় হবে। সো এই জিনিসটা মনে রাখো আর কি, ঠিক আছে? যদি ডেল থিটা কি হয়, ডেল থিটা কিন্তু পজিটিভও হইতে পারে আবার নেগেটিভও হইতে পারে। মনে করো তুমি তাপমাত্রা বাড়াইছো, তাপমাত্রা বাড়াইলে একটা মেটালের দৈর্ঘ্য বাড়বে, তাপমাত্রা কমাইছো তাহলে দৈর্ঘ্য কমবে। সুতরাং টাইম পিরিয়ড কি হতে পারে? বাড়তেও পারে কমতেও পারে। সো ডেল থিটা যদি পজিটিভ হয় টাইম পিরিয়ড কি হইতেছে? বাড়তেছে। নেগেটিভ হলে টাইম পিরিয়ড কমতেছে, তাই না? জি ভাই। এর মানে তাপমাত্রা বাড়াইলে কি হবে? স্লো হবে। তাপমাত্রা কমাইলে ফার্স্ট। ফাস্ট হবে। এর মানে তুমি বলতে পারো কি গ্রীষ্মকালে একটা পেন্ডুলাম কি হয়ে যাবে? সেকেন্ড দোলক স্লো হবে, আর উইন্টারে ফাস্ট হয়ে যাবে। সো এই ইফেক্টগুলো মনে রেখো, ঠিক আছে? তো আমরা এটা হ্যাঁ, আগে যে পেন্ডুলাম ক্লক ইউজ করতো তাহলে তো টাইম দিয়ে দিত তাহলে না। না, এখন যদি তুমি মেটালের ইউজ না করো তাহলে তো আর ঝামেলাটা হইতেছে না। বাট আগে মেটাল ইউজ করতো, প্লাস্টিক ইনভেন্ট করে মোল্ড করা মেটাল ইউজ। আমরা একটা ম্যাথ করি, মনে করো হচ্ছে এরকম একটা পেন্ডুলাম আছে যার টাইম পিরিয়ড মনে করো 2 সেকেন্ড, আর এই পর্যায়ে তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াসে পেন্ডুলামের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এখন আমি যখন থিটা মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস করছি, এখন ওর পর্যায়কাল কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। আর তোমাকে দেওয়া আছে পেন্ডুলামের যে এই যে সুতাটা বা এখানে যেই মেটালটা আছে, এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 0.01 পার ডিগ্রি সেলসিয়াস।
ঠিক আছে? সো টি টু কত আসে সবাই একটু বের করে বলো। √5। টোটাল √5 আসে? হ্যাঁ, আচ্ছা, 2.36। আচ্ছা, √5 সেকেন্ড, তাহলে হচ্ছে পর্যায়কাল বৃদ্ধি পাইছে, রাইট? জি ভাই। আচ্ছা, সো এই জিনিসগুলো খেয়াল রাখো। এরপরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কতটুক ফাস্ট হয় বা কতটুক স্লো হয় এটা আমরা পড়বো, ঠিক আছে? এখন মনে করো যে একটা পেন্ডুলাম আছে বা একটা সেকেন্ড দোলক আছে। তো একটা সেকেন্ড দোলক যদি থাকে, ঠিক আছে, এর পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, রাইট? এর পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এর মানে এ একটা পূর্ণ দোলন দেয় কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে, 4 রাইট? সেকেন্ড। না না না, পূর্ণ দোলন হচ্ছে এইটাকে বোঝায়। এইভাবে গেল একবার, এইভাবে আসলো একবার, এটাকে আমরা পূর্ণ দোলন বলি, ঠিক আছে? মানে কমপ্লিট একটা সাইকেল আর কি। তো একটা পূর্ণ দোলন দেয় হচ্ছে, সেকেন্ড দোলনে যেহেতু 2 সেকেন্ড, 2/4। সো পূর্ণ দোলন হচ্ছে 2 সেকেন্ড লাগে। তাহলে আমরা বলতে পারি অর্ধ দোলন কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড। সো অর্ধ দোলন, এই টার্মগুলো তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? অর্ধ দোলনে হচ্ছে 1 সেকেন্ড। সো অর্ধ দোলন বলতে কি বুঝাচ্ছি? মনে করো এখান থেকে জাস্ট একবার এখানে গেল, এটার একটা অর্ধ দোলন বলি। আচ্ছা, সো এখন এটা তোমার 1 সেকেন্ড লাগে। এখন মনে করো একটা সেকেন্ড দোলক ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় আছে। তাহলে মনে করো যে ও টিটা অর্ধদোলন দিছে, ঠিক আছে? টি অর্ধদোলন দিছে, টি সংখ্যক অর্ধদোলন ও দিছে। তাহলে ওর টাইম কত লাগবে বলো তো? টি সেকেন্ডই লাগবে না, কারণ একটা অর্ধদোলন দেয় 1 সেকেন্ডে। না না, অর্ধদোলন তো। ওটা আচ্ছা বলছি আচ্ছা T/2, আচ্ছা so আচ্ছা, যদি 2 ইয়া, সেকেন্ড হয় তাহলে আচ্ছা আচ্ছা। সো টিটা অর্ধদোলন দিছে টি সেকেন্ডে, এটা হচ্ছে একটা স্বাভাবিক নর্মাল পেন্ডুলাম দিবে, ঠিক আছে? বাট মনে করো কোনো একটা কারণে এই পেন্ডুলামটা টি মাইনাস এনটা অর্ধদোলন দিছে টি সেকেন্ডে, তাহলে এই পেন্ডুলাম সম্পর্কে তুমি কি বলতে পারো? দেওয়ার কথা ছিল টিটা, বাট দিছে টি মাইনাস এনটা। এর মানে এটা কি? হ্যাঁ, ভেজাল আছে। এর মানে এটা স্লো না ফাস্ট? স্লো হয়ে গেছে। এটা স্লো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে একটা স্লো পেন্ডুলাম। তাহলে এইটার মনে করো এখন আমি পর্যায়কাল বের করতে চাইতেছি। আমি বুঝলাম যে টি মাইনাস এনটা অর্ধদোলন দেয় টি সেকেন্ডে, এখন আমি এটার পর্যায়কাল চাচ্ছি। তাহলে কিভাবে করব? দুইটা অর্ধদোলন দিতে কত সেকেন্ড লাগে এটা বের করলেই তো হয়, নাকি? হ্যাঁ, তাহলে একটা দিতে লাগে টি বাই টি মাইনাস এন সেকেন্ড, আর দুইটা দিতে লাগে 2t টি মাইনাস এন সেকেন্ড। by 2 minutes। সো এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে আমি বলতে পারি যে একটা পেন্ডুলাম যদি এনটা অর্ধদোলন কম দেয় টি সময়, তাহলে ওর পর্যায়কাল কত হবে আসলে? এটা হবে। এখন যদি এনটা যদি বেশি দিত তাইলে তাহলে এখানে প্লাস হইতো জাস্ট। তাহলে এখানে প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, তাই না? প্লাস হইলে ফাস্ট আর মাইনাস হইলে স্লো। তাহলে যদি ফাস্ট হয় তাহলে সেম কথা, যে তোমার টাইম পিরিয়ডের ফর্মুলা কি হবে? টি ইকুয়াল টু 2t টি প্লাস এন, ঠিক আছে? এটাও মনে রেখো, ওকে? সো এনটা অর্ধদোলন বেশি দিতেছে। তাহলে এটাকে তোমার কোশ্চেনে কিভাবে বলবে? মনে করে বললো যে একটি সেকেন্ড পেন্ডুলাম একটি সেকেন্ড দোলক দিনে মনে করে বললো যে 500 সেকেন্ড সময় হারায়। ঠিক আছে? এখানে কয়েকটা ভাষা আছে কোশ্চেনের, এগুলো তোমাদের জানতে হবে। সো এটা বলতে পারে একটি সেকেন্ড দোলক দিনে 500 সেকেন্ড সময় হারায়, অথবা এটা বলতে পারে 500টি অর্ধদোলন কম দেয়। কম দেয়। হ্যাঁ, বা এটাও বলতে পারে যে 500 সেকেন্ড স্লো হয়, ঠিক আছে? সো এগুলি সব ইকুইভ্যালেন্ট কথা আর কি, ঠিক আছে? সব একই জিনিস। সো যেভাবে বলুক, সো এটা বলার পর তোমাকে বললো যে ওই সেকেন্ড দোলকের পর্যায়কাল কত। তো
তো তুমি জাস্ট ফর্মুলাটা ইউজ করবা, ঠিক আছে? ফর্মুলা তো আমরা ডিরাইভ করে রাখছি। তাহলে টি কত হবে? 2 ইন্টু 86, আচ্ছা 2t বাই t মাইনাস n, তাই না, যেহেতু স্লো হয়েছে। আচ্ছা, সো এখন আমাদেরকে বলছে দিনে, ঠিক আছে? আমরা যখন ডিরাইভ করছি আমরা টি কত ধরছিলাম, মানে টি সেকেন্ডে, এনটা অর্ধদোলন কম দিছে। সো আচ্ছা, এখানে একটু লেখা রাখা উচিত আমার। এই স্টেটমেন্টটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে টি সেকেন্ডে এনটি অর্ধদোলন কম দেয়, ঠিক আছে? এই স্টেটমেন্টটা এটা বোঝাচ্ছে, ঠিক আছে? সো তোমাকে প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে একদিনে। তাহলে তুমি এখানে টিতে কি বসাবা, কত সেকেন্ড বসাবা? একদিনে যত সেকেন্ড হয়, তো 2 ইন্টু 86400, তারপরে 86400 মাইনাস টি এন কত, 500, ঠিক আছে? তাহলে এইটাই হবে তোমার নতুন টাইম পিরিয়ড, ঠিক আছে? দেখবা এটা অবশ্যই 2 থেকে বেশি আসবে, তাই না, যেহেতু স্লো হয়েছে। তাহলে আচ্ছা, সো এরকম ম্যাথ আসলে তো পারা যাবে নাকি? জাস্ট ফর্মুলাটা বসাই দিবা এখন। যদি আমি 2 সেকেন্ড ধরে করি, হুম আমি ধরো 2 সেকেন্ডের জন্য ধরলাম যে 2 সেকেন্ডে 2টা করার কথা, যেটা ওখান থেকে আমি 500 ভাগ 8600 হুম করো। 4400। হ্যাঁ, ওইভাবে করলেও হবে। মানে তুমি পূর্ণ দোলন দিয়ে করতে চাইতেছো, এটাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হবে, পূর্ণ দোলন দিয়েও করা যায়। আচ্ছা, তাহলে যেটা হবে যে তোমার মানে এখানে ডেরিভেশন একটু চেঞ্জ হবে আর কি, তাই না? বাট আলটিমেটলি ফর্মুলা একই আসবে। আচ্ছা, সো এখন আমরা আরেক ধরনের ম্যাথ করব। মনে করো তোমাকে এখন হচ্ছে এই দুইটার কম্বিনেশন আর কি, ঠিক আছে? পাহাড়ের উচ্চতা নিয়ে গেছে, এখন কত সেকেন্ড স্লো হবে এটা মনে করে বলে দিছি, ঠিক আছে? সো মনে করো তুমি একটা সেকেন্ড দোলককে মনে করো একটা পাহাড়ের উচ্চতা নিয়ে গেছো, ঠিক আছে? এই পাহাড়ের উচ্চতা মনে করো 10⁵ মিটার, ঠিক আছে? পাহাড়টা 10⁵ মিটার। এইখানে তুমি একটা সেকেন্ড দোলককে নিয়ে গেছো, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এটা দিনে কত সেকেন্ড সময় হারাবে, দিনে কত সময় হারাবে, এটাই মনে করে বললাম, মানে কতটুকু স্লো হবে আর কি। বা এটাও বলতে পারে কতটুই অর্ধদোলন কম দিবে। তো আমরা কিভাবে করব? প্রথমে তো এখানকার টিটা বের করব নাকি? তো টি এর ফর্মুলা কি? হুম মানে তুমি 10⁵ মিটার উচ্চতা নিয়ে গেছে একটা সেকেন্ড দোলককে, প্রশ্ন হচ্ছে দিনে কত সময় হারাবে, বা হচ্ছে কত সেকেন্ড স্লো হবে। হ্যাঁ 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 So, আমাদের ফর্মুলা হচ্ছে T2/T1 ইকুয়াল টু R প্লাস H2 বাই R প্লাস H1। So, এখান থেকে T2 কত পাই বলো তো? T2 পাবো, T1 কত, সেকেন্ড দোলক যেহেতু, তাহলে 2 ইন্টু R প্লাস H2 কত 10⁵, আর H1 হচ্ছে 0 যেহেতু সেকেন্ড দোলক। আচ্ছা, তো এখান থেকে তুমি T2 এর একটা ভ্যালু পাবা, তাই না? এখন আমি আচ্ছা 2.031। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই T2টাই তো আমার হচ্ছে পাহাড়ের উচ্চতায় টাইম পিরিয়ড। এখন এটাকে আমি কি বলতে পারবো তাহলে বলো তো? ওই ফর্মুলায় বসাইতে পারি না? যেহেতু বলছে একদিনে, সো আমি ওই ফর্মুলায় বসাইতেছি 86400 মাইনাস এন, তাই না? যেহেতু এন সেকেন্ড সময় হারাবে, তাহলে এখান থেকে আমি এন এর ভ্যালু বের করে ফেলতে পারবো না যে কত সেকেন্ড সময় হারাচ্ছে? মানে আমাকে যদি টাইম এন দিয়ে দেয় তাহলে টাইম পিরিয়ড বের করি। এখন টাইম পিরিয়ড দিয়ে দিছি, আমি এন বের করতেছি। এন কত আসে? 1318.75। আর কেউ করছো? জি ভাই, রেস। তো এত সেকেন্ড স্লো হবে নাকি? এত সেকেন্ড হারাবে। সেটা 400 দেওয়ার কথা ছিল, বাট দেয় এতগুলো অর্থ তোলেন দেওয়ার কথা ছিল। হুম মানে একদিনে ৮৬,৪০০টা দেওয়ার কথা,
বাট অতর চেয়ে তোমার 1318টা হচ্ছে কম দিছে, বুঝতে পারছো? ওই সেকেন্ড তাহলে গুলো কত কাউন্ট হয় সময় না। হারাবে এটা সে আবার দুইটা না 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 না, আমরা তো সেকেন্ড হিসাব করতেছি, এই জন্য অর্ধদোলন নিছি। একটা অর্ধদোলন মানে 1 সেকেন্ড, বুঝছো? মানে এত সেকেন্ড, এতটা অর্ধদোলন, সেকেন্ড হারাইছে। কত হ্যাঁ, সেকেন্ড যখন হারাইছে। পেন্ডুলাম ওয়াচ ইউজ করতো, হ্যাঁ বলো। আচ্ছা যখন পেন্ডুলাম ওয়াচ ইউজ করতো তখন কত সময় হারাবে, এটা আমার অনেক রিলেভেন্ট ক্যালকুলেশন ছিল, অনেক রিলেভেন্ট। হুম, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে এইখানে যে অ্যান্সারটা আসছে এটা কি সবারই এটাই আসছে? সবার কি এটাই আসছে? জি ভাইয়া। আচ্ছা এটা লিখলে কিন্তু তোমার পরীক্ষায় মার্ক দিবে না। এখানে একটা ভুল করছি আমরা, কেউ বলতে পারবা? আওয়াজ লিখে নিয়ে দিল, হুম, আওয়াজ লিখে নিয়ে দিল। আচ্ছা আমি বলি, তোমার এখানে যেটা হয়েছে, তুমি দেখো টি এর পরে তোমার এখানে আরো অনেকগুলো দশমিকের পরে সংখ্যা আছে না, এগুলো কি তুমি নিছো? সো এই ম্যাথটা একটু স্পেশাল টাইপের ম্যাথ। তুমি যদি এখানে দশমিকের পরে ভ্যালুগুলো না নাও, তোমার অ্যান্সারে অনেক বড়সড় একটা চেঞ্জ আসবে। এটা কারণটাও নিজে ওরা বুঝতে পারবা, ঠিক আছে? তো এটা আসলে কারেক্ট অ্যান্সার না, এটা লিখলে তোমাকে মার্ক দিবে না। ক্যালকুলেটর ডিরেক্ট বসে দিত। হ্যাঁ, সো তুমি কি করবা, এই ভ্যালুটাই কোনোদিন বের করবা না, তুমি কোনোদিন এই ভ্যালুটাতে আসবাই না। তুমি ডিরেক্ট কি করবা, এখানে যেটা পাইছো এটা ইকুয়াল টু এটা বসায় দিবা। তাহলে আমরা কিভাবে করবো অ্যাকচুয়ালি, আমরা করবো হচ্ছে এইভাবে, 2 ইন্টু একটা 25 ছিল ভাই, বুঝে দিতে বসায়। 10⁵ বাই কত আর, মানে আমি ডিরেক্ট এই ভ্যালুটা ইকুয়াল টু 2 ইন্টু 86400 বাই 86400 মাইনাস n, আমি ডিরেক্ট এটা লিখবো, ঠিক আছে? এইখান থেকে আমি ক্যালকুলেটরে শিফট সলভ দিব। এখন দেখো তো n এর ভ্যালু কত আসে? 1329.23। 1329.23। সো ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, কত একটা মোটামুটি ভালো লেভেলের ডিফারেন্স। সো এটা তোমরা ভুলেও এই ভ্যালুটা বের করবা না, বের করলেও তোমরা যত ডিজিট আছে ক্যালকুলেটরে সব নিবা, কোনোটা বাদ দিবা না, ঠিক আছে? সো এটা খেয়াল রেখো। দেন আমরা নেক্সট আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে, তো এটা একটা গভীরতায় তুমি নিয়ে গেছো, মনে করো তুমি একটা সেকেন্ড দোলককে, তা আগের পেজটা একটু দেখাবা। আচ্ছা দেখো, হ্যাঁ ভাই দেখছি। ওকে, তুমি একটা সেকেন্ড দোলককে 10⁵ মিটার গভীরতায় নিয়ে গেছো, তো এর এ হচ্ছে দিনে কয় সেকেন্ড সময় হারাবে, ঠিক আছে? দিনে কত সময় হারাবে, কত সময় হারাবে। সো এটাও জাস্ট টিপিক্যাল ম্যাথ, আমরা নর্মালি করে ফেলবো। ফর্মুলা কি, T2/T1 কি? r প্লাস R মাইনাস D1 বাই R মাইনাস D2। ওকে, সো আমাদের যেহেতু সেকেন্ড দোলক, তাহলে T1 কত, 2 সেকেন্ড, আর D1 কত, 0, তাই না? আচ্ছা, তো R মাইনাস D2 কত, D2 হচ্ছে 10⁵। এখান থেকে আমি T2 কি বলতে পারি, T2 কিন্তু আমি মান বের করব না, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবা, এরকম সেকেন্ড কত সেকেন্ড হারাবে এইসব ম্যাথে কোনোদিন মান বের করতে যাবা না। তাহলে T2 আসে হচ্ছে 2 স্কোয়ার রুট R বাই R মাইনাস 10⁵। এখন এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো ইকুয়াল টু 2 ইন্টু 86400 বাই 86400 মাইনাস n। এখান থেকে আমি হচ্ছে n এর ভ্যালু ডিরেক্ট বের করে ফেলবো। তো n এর ভ্যালু কত আসে দেখে ফেলো, 677.65 677.65 সেকেন্ড, ঠিক আছে? বা এতটি অর্ধদোলন কম দেয়, বা এত সেকেন্ড সময় হারায়। আচ্ছা, এটা কি ক্লিয়ার সবার? এগুলা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো দেখবে এমসিকিউতেও আসবে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু প্র্যাকটিস করো। এমসিকিউটা আসার মতোই ম্যাথ, সিকিউটা আসে। হ্যাঁ, সিকিউতেও আসে, এমসিকিউতেও আসে। সো এমসিকিউতে আসে অনেক বেশি,
সো এই জিনিসটা যাতে তোমরা করতে পারো আর কি, এটা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ আলটিমেটলি তোমার একটা শিফট সলভ ইউজ করতে হইতেছে। সো এমসিকিউতে আসলে যেন পারো, ইকুয়েশনগুলো আর কি মনে রাখা লাগবে, বুঝছো? তুমি মনে করো এমসিকিউতে আর ডিরাইভ টিরাইভ কিছু করতে পারবা না। সো তাহমিদ একটু আগে যে ম্যাথটার কথা বললো আমরা ওইটাই আগে করে ফেলি। ওকে, সো মনে করো এরকম এটা খুব ফেমাস ম্যাথ। সো এটা মনে করো পৃথিবী, তো তুমি যেটা করছো সেটা হচ্ছে পৃথিবীর এখান থেকে একটা গর্ত করছো, ঠিক আছে? পেন্ডুলাম ফিজিক্স। পৃথিবীর মধ্যে তুমি একটা গর্ত করছো, অ্যান্ড গর্ত করে তুমি হচ্ছে একটা বস্তুকে ছেড়ে দিছো এখান দিয়ে, একটা বস্তুকে এখান দিয়ে ছেড়ে দিছো। এখন কথা হচ্ছে যে বস্তুটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন করবে আর কি, ঠিক আছে? তো করলে এটা টাইম পিরিয়ড কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। তো ও যদি একটা সিম্পল হারমোনিক মোশন করে, ঠিক আছে, এটা আমরা টাইম পিরিয়ড বের করতে যদি চাই আমরা কিভাবে করব? তোমাদেরকে অলরেডি শিখাইছি এরকম, এনার্জি। এনার্জি দিয়ে করা যাবে, ঠিক আছে? দুইটা মেথডে করা যায়, একটা হচ্ছে এনার্জি মেথড আর একটা হচ্ছে ফোর্স মেথড। তো ফোর্স মেথডটা নর্মালি অনেক সোজা হয়, বাট তোমার হচ্ছে ফোর্স মেথড করার জন্য তোমার মানে বেসিক খুব ভালো থাকা লাগবে আর কি, তুমি ফোর্সগুলি খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারতে হবে, মানে সোজা কথা ভেক্টরের ব্যাপার স্যাপার আসতেছে আর কি। কিন্তু তুমি যদি এনার্জি মেথডে করো, আইডেন্টিফাই করা তেমন। এখানে অনেক সোজা, আমরা দুইভাবেই করবো, সমস্যা নাই। সো এখানে আইডেন্টিফাই করা অনেক সোজা, বিকজ এখানে ফোর্স কয়টা? একটাই, একটাই, জাস্ট কেন্দ্রের দিকে হচ্ছে কি কাজ করতেছে? মহাকর্ষ বল কাজ করতেছে। আচ্ছা তাহলে মহাকর্ষ বল কত হবে বলো তো এখানে? জিএম বাই আসবে। আচ্ছা এটা লিখলে কি হবে? জিএমএম বাই আর স্কোয়ার লিখলে কিন্তু হবে না, এটা কিন্তু পৃথিবীর ভিতরে ঢুকে যাইতেছে। তাহলে- মাইনাস এক্স স্কয়ার। তাহলে মনে করো ওর পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা মনে করো এক্স, মনে করি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব এক্স, তাহলে বলো তো এই বিন্দুতে ই এর ভ্যালু কত? জিএম বাই আর কিউ ইন্টু এক্স, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে ই এর ভ্যালু। তাহলে এফ এর ভ্যালু কি হবে? এম ইন্টু ই, তাহলে জি এম এম বাই আর কিউব এক্স, ঠিক আছে? এটা হচ্ছে ফোর্সটা। এখন আমরা এক্সটাকে কি বলতেছি বলতো? কেন্দ্র থেকে কত দূরত্বে আছে নাকি? তাহলে এক্স কিন্তু কেন্দ্র থেকে কত দূরত্ব এটা ডিনোট করতেছে। তাহলে এটার ডিরেকশন কোন দিকে বলতো? আউটওয়ার্ড না? এক্স ভেক্টরটা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, তাহলে এক্স ভেক্টর আউটওয়ার্ড। আর ফোর্সটা কি কেন্দ্রের দিকে না? জি ভাই। ফোর্সটা হচ্ছে কেন্দ্রের দিকে, তাহলে এটা কি ইনওয়ার্ড। তাহলে তুমি যদি ভেক্টর রূপে লেখো তাহলে একটা আরেকটার অবশ্যই কি হবে? অপোজিট দিকে হবে, নেগেটিভ দিকে। হ্যাঁ, একটা আরেকটার অপোজিট হবে। তাহলে আমরা কি বলতে পারতেছি? আমরা কি এটা বলতে পারতেছি না যে এফ সমানুপাতিক নেগেটিভ এক্স, এটা হয়েছে, তাই না? তাহলে তুমি এখন একটা মোশনের ইকুয়েশন নিয়ে আসো, এম দিয়ে ভাগ করে দাও, তাহলে এ প্লাস কি, আমরা হচ্ছে এখন ইয়াগুলো ভেক্টর সাইনগুলো তুলে দিই, এ প্লাস জিএম বাই আর কিউব এক্স ইকাল টু জিরো। তাহলে এটা কি? এটা তো আমরা এইভাবে লিখতে পারি না যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস জিএম বাই আর কিউব এক্স ইকাল টু জিরো। তাহলে এখান থেকে ওমেগা বের করতে পারবা, টাইম পিরিয়ড বের করতে পারবা। সবাই কি বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2 পাই স্কোয়ার রুট আর কিউব বাই, এইভাবে দিছে আর কিউব বাই জিএম। এটা বলতেছো? এম দিয়ে ভাগ করলাম, এম দিয়ে ভাগ করছি, হ্যাঁ। তো এই ফর্মুলাটা আরেকটা জায়গায় তোমরা দেখছো, কেউ বলতে পারবা? এন্ড এটা খুবই সুন্দরভাবে রিলেট করে জিনিসটার সাথে, এন্ড জিনিসটা বুঝলে অনেক মজা পাবা। দেখো টাইম পিরিয়ড কত আসে, এটা না, এই ফর্মুলাটা কি বলো তো? এই ফর্মুলাটা হচ্ছে একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড। স্কয়ার রুট আমার আর বাই ছোট জি বুঝি না কি বললা? এই ছোটটা 2 পাই রুট আর বাই জি হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আসবে। আমি জিএম কে জিএম। হ্যাঁ এখন, হ্যাঁ ওটাও আসবে, সো এটা আমি লিখে দিই, সমস্যা নাই।
তো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর কিউব, আর জিএম কে কি লেখা যায়, জিএম কে লেখা যায় জি আর স্কোয়ার, এটাই তো বলতেছো। তাহলে 2 পাই স্কোয়ার রুট আর বাই জি, তাই না? এটা আসছে। সো আলটিমেটলি টাইম পিরিয়ড এটা হয়। এখন মজার ব্যাপার দেখো, এই ফর্মুলাটা কিন্তু মহাকর্ষ চ্যাপ্টারে তোমরা পড়ছো। মহাকর্ষ চ্যাপ্টারে স্যাটেলাইটের টাইম পিরিয়ড কি ছিল, টি ইকুয়াল টু কি ছিল, 2 পাই স্কোয়ার রুট আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম, এটা ছিল না? এইচটা হচ্ছে স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, ঠিক আছে? তো বলো তো এখানে স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে যদি টাইম পিরিয়ডের ফর্মুলা এটা হয়? ভূপৃষ্ঠে আছে। বা ভূপৃষ্ঠ থেকে নগণ্য উচ্চতায় আছে, তাই না? যদি এইচটা আর থেকে অনেক ছোট হয় তাহলে আর প্লাস এইচ অলমোস্ট কি, অলমোস্ট আর। শোনো, তাহলে ভূপৃষ্ঠের খুব নিকটে যদি একটা স্যাটেলাইট ঘুরে তাহলে ওর টাইম পিরিয়ড কত হবে, এটা হবে না? তাহলে জিনিসটা যে একই, এটা কি বুঝছো? স্যাটেলাইট যতক্ষণে ঘুরে আসবে এটাও ততক্ষণে ঘুরে আসবে। এটা এখানে ঘুরে আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা কি তাহলে বলতে পারতেছো না যে এই যে স্যাটেলাইটটা হচ্ছে বৃত্তাকার গতি আর এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, এটা হচ্ছে বৃত্তাকার গতির প্রজেকশনটা, বুঝতে পারছো? হ্যাঁ, স্যাটেলাইটের ট্রেস করেছে। হ্যাঁ, স্যাটেলাইটের ওমেগা যেটা সেটা হচ্ছে কত, স্কোয়ার রুট জিএম বাই আর কিউব, এটা হচ্ছে স্যাটেলাইটের ওমেগা, তাই না? So, আশা করি রিলেট করতে পারতো। স্যাটেলাইটটা হচ্ছে একটা সার্কুলার মোশন আর এটা হচ্ছে সার্কুলার মোশনের কি, প্রজেকশন, প্রজেকশনটা। যেটা সিম্পল। সো দুজনের টাইম পিরিয়ডের জন্য কি হয়, সেম হবে। সেম হয়। আচ্ছা যাই হোক, সো এটা গেল। এরপর আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে মনে করো এরকম যে তোমার এরকম একটা জায়গা আছে, এখানে হচ্ছে একটা, এটা মনে করো পানি, ঠিক আছে, বা কোনো একটা লিকুইড, এটার মধ্যে একটা বক্স হচ্ছে ডুবে আছে, মনে করো একটা বক্স হচ্ছে অর্ধেক ডুবে আছে। এখন তুমি করছো কি, তুমি উপর থেকে একটা আস্তে করে ধাক্কা দিছো, তো ধাক্কা দেওয়াতে এটা হয়েছে কি, এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন করা শুরু করছে, ঠিক আছে? আচ্ছা আগের ম্যাথটা কিন্তু আমরা এনার্জি মেথড দিয়ে করতে পারতাম। আচ্ছা এটার জন্য আমি একটা আমি জাস্ট ইকুয়েশন লিখে রেখা দিই, তোমরা নিজেরা একটু করে দেখো, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য। আচ্ছা এনার্জি মেথড দিয়ে করলে কিভাবে করব, কেউ বলতে পারবা? হ্যাঁ, আচ্ছা দেখি বলো। আচ্ছা না, এখন তো বলতে হবে তাহলে। আচ্ছা এনার্জি মেথড দিয়ে করলে তুমি জাস্ট এনার্জির কনজারভেশন করবা, ঠিক আছে? তাহলে মনে করো এনার্জির কনজারভেশনটা আমরা কখন করব, ও হচ্ছে যে কোনো একটা যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট তোমার চুজ করতে হবে। অবশ্যই তুমি কোনো এমন পয়েন্ট চুজ করতে হবে যেই পয়েন্টে সব ধরনের এনার্জি আছে। তো মনে করি ও হচ্ছে কত দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে, একদম ভূপৃষ্ঠেও না একদম কেন্দ্রেও না, ঠিক আছে? মনে করি এক্স দূরত্বে আছে। আচ্ছা এটা এক্স। আচ্ছা তাহলে এখানে এনার্জি কি কি থাকবে বলো তো? নিচে পড়তেছে গতিশক্তি থাকবে, mgh x প্লাস কি থাকবে, বিভব শক্তি থাকবে, তাই না? গতিশক্তি আর বিভব শক্তি, বিভব শক্তি কত, ভি ইন্টু এম নাকি? বিভব ইউ তো জানো, ইউ হচ্ছে ভি এম। আচ্ছা তাহলে হাফ এম ভি স্কোয়ার, আর ভি কত, কেন্দ্র থেকে এক্স দূরত্বে ভি এর ফর্মুলা কি, জি এম 3 আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 আর কিউব। এখন এরপরের স্টেপ কি হবে, ডি বাই ডিটি ইকুয়াল টু ডিফারেন্সিয়েট। 0। এটা করে ম্যাথটা একটু সলভ করে রাখবা তোমরা সবাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ওখানে যদি আমি হচ্ছে পটেনশিয়াল এনার্জি জায়গায় ইয়ে বসাইতাম, mgh x। ওইটা তো কাজ করবে না, বিকজ বুঝছো তো জিটা তো আসলে এমজি, ওইটা তো মানে জি তো 9.8 না, জি তো চেঞ্জ হইতেছে না নিচে গেলে, হ্যাঁ, ম্যাথ কমতে থাকবে। ঠিক আছে, ওটা কাজ করবে না। স্টুপিড কোশ্চেন। আচ্ছা সো আমরা এই ম্যাথটা করব যে তুমি একটা বক্সকে হচ্ছে হালকা চাপ দিছো, বক্সটা এর আগে হচ্ছে অর্ধেক ডুবে ছিল, ঠিক আছে? এটা হচ্ছে অর্ধেক, লেন্থের অর্ধেক ডুবে ছিল। এখন এটার টাইম পিরিয়ড কত হবে, এটা এভাবে যদি ছেড়ে দেই টাইম পিরিয়ড কত হবে, ঠিক আছে? তো বক্সের মনে করো পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ আর দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে? আর অর্ধেক ডুবে আছে। আচ্ছা এটা আমরা কিভাবে করব, এটা আমরা ফোর্স দিয়েই করি। তাহলে অর্ধেক ডুবে আছে,
দ্যাট মিন্স তুমি কি বলতে পারো বলো তো, এই অবস্থায় ওর উপর কি কি ফোর্স কাজ করতো? অর্ধেক ডুবে আছে তো, তাহলে তো হ্যাঁ ওজন প্লবতার সমান, ঠিক আছে, ওকে ঠিকই বলছো। আচ্ছা তাহলে মনে করো এই অবস্থায় আছে, এখন ওর নিচের দিকে ফোর্স কি, এমজি ওজন, আর উপরের দিকে ফোর্স কি, প্লবতা, তাই না? তো ভি রো জি। এখন ভিটা কত হবে এখানে বলো তো? যেহেতু অর্ধেক ডুবে আছে সুতরাং অর্ধেকের ভিটা হবে। তো অর্ধেক ভলিউম কত? এ ইন্টু এল বাই টু না? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এল বাই টু আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ, অর্ধেক ভলিউম। তাহলে আমি কি বলতে পারি বলো তো, এই শুরুতে কি ছিল, এম জি ইকুয়াল টু কত ছিল? এ ইন্টু এল বাই টু রো জি। L/2 আচ্ছা এটা তো আমি বলতে পারি। আচ্ছা এখন তুমি একটু ধাক্কা দিছো, তো ধাক্কা দেওয়াতে মনে করো ও একটু কিছু পরিমাণ নিচে নেমে গেছে, ঠিক আছে? তুমি মনে করো এক্স টুকু ধাক্কা দিছো, ওই একটু নিচে নামছে, ও হচ্ছে এক্স টুকুই নিচে নামবে, তাই না? তো তুমি ধাক্কা দেওয়াতে ও হচ্ছে এক্স টুকু নিচে নামছে, তাহলে এখন কত হয়েছে বলো তো? এটা এল বাই টু plus x প্লাস এক্স হয়েছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন নিচের দিকে ফোর্স কিন্তু আগের মতোই কি ছিল, এমজি তো থাকবে, এটা তো চেঞ্জ হবে না, কিন্তু mg উপরের দিকের ফোর্সটা এখন কত হবে বলো তো? a into L/2 plus x into rho এল বাই টু প্লাস এক্স, এটা হচ্ছে ভি, এতটুকের ভি ইন্টু রো জি। আচ্ছা তাহলে এখন উপরের দিকে ফোর্সটা কি হয়ে গেছে, বৃদ্ধি পাইছে। বেশি হয়েছে। হ্যাঁ তুমি নিচে ধাক্কা দিয়ে ধরেছিলে আর কি, বুঝছো? তুমি এই ফোর্সটা দিছিলা তখন এটা সাম্যাবস্থা ছিল, এখন তো তুমি ছেড়ে দিছো, তাহলে এই ফোর্সটা নাই, তাহলে উপরের দিকের ফোর্স এখন কি, বেশি। বেশি হয়েছে। মানে এই ফোর্সটা তুমি দিছো দিয়ে ছেড়ে দিছো, তাহলে তুমি বলতে পারো উপরের দিকে নিট ফোর্স কত? উপরের দিকে এখন একটা নিট ফোর্স থাকবে, উপরের দিকে নিট ফোর্স হবে এ এল বাই টু প্লাস এক্স রো জি মাইনাস এম জি, এটা হচ্ছে উপরের দিকে নিট ফোর্স। এখন আমি তো জানি যে এমজি আর এটা আসলে ইকুয়াল, তাহলে এমজি আর এটা কি যাবে, কাটা যাবে, তাহলে থাকবে কি এ এক্স রো জি না? হ্যাঁ। আচ্ছা সো এই ফোর্সটা আসলে কোন দিকে কাজ করতেছে বলো তো? উপরের দিকে না? এর উপরের দিকে তুমি ধাক্কা দিছো নিচের দিকে, তাহলে এই ফোর্সটা কি তোমার স্মরণের অপোজিটে কাজ করতেছে না? হ্যাঁ সিম্পল হারমোনিক মোশন হবে। সো সিম্পল হারমোনিক মোশন হবে। তো এখানে মাইনাস আসে নাই যদিও, কারণ আমরা হচ্ছে উপরের দিকটারে পজিটিভ ধরতেছি আর কি, ঠিক আছে? মাইনাস আসে না, এটা কোনো প্যারা না, ঠিক আছে? বিকজ আমরা তো বুঝতেছি যে আমরা ধাক্কা দিছি নিচে যাইতেছে উপরে, তো এটা সিম্পল হারমোনিক মোশনই হবে। তাহলে এফ নেট কি, এম ইকুয়াল টু এ এক্স রোজি, তাহলে এ ইকুয়াল টু কি বলা যায়, এ রোজি x rho g by বাই এম এক্স। তাহলে ওমেগা কত বলো তো? ওমেগা হচ্ছে স্কোয়ার রুট a rho g by root over a rho g by এ রোজি বাই এম, তাহলে টাইম পিরিয়ড কত হবে, 2 পাই স্কোয়ার রুট 2 pi root over m by a rho g। এম বাই এ রোজি। সো রোটা হচ্ছে অবশ্যই মনে রাখবো পানির, তো এটা তাই না, এটা পানির ঘনত্ব, রোটা হচ্ছে পানির ঘনত্ব এখানে যেটা আছে, ঠিক আছে? তো এটা গেল, দেন আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাবো, কেউ যদি না বুঝে থাকো কোশ্চেন করো, ঠিক আছে? ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা ম্যাথে যাই। মনে করো এরকম একটা তোমার সিলিন্ডার আছে, ঠিক আছে? এটা একটা সিলিন্ডার অ্যান্ড তুমি হচ্ছে এখানে একটা পিস্টন রাখছো, ঠিক আছে? এটা মনে করো একটা পিস্টন। তো এখন যেটা করা হয়েছে যে এটা মনে করো একদম সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে একটা সাম্যাবস্থায় আছে, হ্যাঁ এটা হচ্ছে নড়তে পারে মনে করো, তাহলে বাইরে তোমার চাপ কত, অ্যাটমসফিয়ারিক প্রেসার, ভিতরে তোমার চাপ কত, atmospheric pressure অ্যাটমসফিয়ারিক প্রেসার, এভাবে আছে এটা মনে করো, ঠিক আছে? এখন তুমি যেটা করলা, তুমি এটাকে স্লাইটলি এদিকে ধাক্কা দিছো, ঠিক আছে? তো তুমি এটাকে স্লাইটলি এদিকে ধাক্কা দিয়ে ছেড়ে দিছো, তো এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে, বিকজ এটা তো এদিকে যাইতে চাবে না তুমি যদি চাপ দাও, তাই না?
ভিতরের প্রেশার বাইরে যাবে, এটা অপোজ করার ট্রাই করবে। সো এই এটার টাইম পিরিয়ড কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে। আর আমরা ধরে নিব যে এই পাত্রটা হচ্ছে তাপ পরিবাহী। ঠিক আছে, এই পাত্রটা তাপ পরিবাহী। ঠিক আছে, এন্ড তারপরে হলো কি শুরু করে মানে তাপমাত্রা আর কি তোমার সেম থাকবে। ঠিক আছে, মনে করো টিটা কনস্ট্যান্ট থাকে এখানে। পরিবাহী হতে হবে না? হ্যাঁ হ্যাঁ, না না না, কুপরিবাহী হলে তাপমাত্রা বাইরে যাবে তুমি চাপ দিলে। ও আচ্ছা, হ্যাঁ ভাই তুমি চাপ করে দাও। সো এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, এটা মনে করো প্রশ্নে বলা আছে। মানে তাপ পরিবাহী হতে আশেপাশে মনে করো তাপ নিতে পারে বা দিতে পারে, তো তাপমাত্রা সেম রাখতে পারে। আচ্ছা, তাহলে টি কনস্ট্যান্ট, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই চাপটা দেওয়ার ফলে প্রসেসটা কি হবে, বয়েলস ল ফলো করবে নাকি? নড়তে থাকবে তখন। আচ্ছা, তো মনে করো এখানে ইনিশিয়াল প্রেসার ছিল PATM আর ইনিশিয়াল ভলিউম ছিল মনে করো ভি নট। ঠিক আছে, এখন তো তুমি চাপ দিলা, তো চাপ দেওয়াতে কি হবে, চাপ দেওয়াতে মনে করো যে এটা কিছু পরিমাণ দূরে সরে যাবে নাকি, এটা কিছু পরিমাণ দূরে সরে যাবে, অ্যান্ড তোমার ভলিউম কি হয়ে যাবে, মনে করো আগে ছিল ভি নট এখন হয়েছে V1। কমে যাবে। হ্যাঁ, ভলিউম কমলো আর প্রেশার কি হলো, মনে করো বাড়লো। বাড়লো। সো এটা মনে করো পি হয়েছে। তাহলে এখন আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে অ্যাকর্ডিং টু বয়েলস ল আমাদের কি হবে, আচ্ছা এটা আমি পি নট বলি, PATM না বলি, মানে আলটিমেটলি PATMই হবে, এটা তোমরা বুঝতেছো, এটা নেসেসারি না। সো পি নট তারপর ভি নট ইকুয়াল টু কি বলা যায়, পিভি, তাই না? বয়েলস ল অনুযায়ী বলতে পারি। আচ্ছা, এখন আমরা পি কে কি বলতে পারি বলো তো, পি কে বলতে পারি ভি নট বাই ভি। পি নট প্লাস কোনো একটা প্রেশার যেটা বৃদ্ধি পাইছে, তাই না? পি নট হচ্ছে একটু বাড়ছে, এটা অনেক ছোট একটা কোয়ান্টিটি, বুঝতে পারছো তো? আর ভি কে কি বলতে পারি, ভি নট মাইনাস ডেল ভি, এটা বলতে পারি না? হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে লেখার কারণ আছে, এইভাবে লিখলে আমরা কিছু অ্যাডভান্টেজ পাবো। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে থাকি, তো পি নট ভি নট ইকুয়াল টু পি নট ভি নট প্লাস পি নট ডেল ভি প্লাস ডেল পি ভি নট মাইনাস ডেল পি ডেল ভি। এখন আমরা তো জানি যে আসলে এই ধাক্কাটা অনেক স্লোলি আমরা দিছি, বুঝছো? এটা খুব একটা বেশি চেঞ্জ করে নাই, অনেক কম চেঞ্জ করছে, মানে এই ডেল পি ডেল ভি এগুলো অলমোস্ট কি জিরো। তাহলে তুমি বলতে পারো যে এই কোয়ান্টিটিটা কি আরো ছোট হবে না? তাহলে এটাকে আমরা ইগনোর করি, এটাকে ইগনোর করি, তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে পি নট ডেল ভি ইকুয়াল টু পি ভি নট ডেল পি ভি নট, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাই, ডেল পি ইকুয়াল টু কি, ডেল পি ইকুয়াল টু পি নট ডেল ভি বাই ভি নট। এখন তুমি তো হচ্ছে ডেল ভি কি এটা বলতে পারো, তাই না? ডেল ভি কত হবে বলো তো, তুমি এক্স পরিমাণ ধাক্কা দিছো, তাহলে ডেল ভি কত হবে, ভি নট মাইনাস এক্স ইন্টু এ। এ এক্স বলতে পারো না, এটা কি বুঝো, এ এক্স যে, হ্যাঁ। কারণ তোমার এটার এরিয়া মনে করো এ, এই পিস্টনটার এরিয়া এ, তুমি যদি ওকে এক্স পরিমাণ ধাক্কা দাও ও কতটুকু ভলিউম নিবে, এ এক্স না, এ এক্স ভলিউম নিবে। সো এটাকে আমি বলছি কতটুকু বাকি থাকে ওটা বলছি। ও আচ্ছা, সো পি নট এ এক্স বাই হচ্ছে ভি নট, তাহলে পি নট বাই ভি নট এ ইন্টু এক্স। তাহলে এখানে তুমি দেখতেছো এই যে প্রেশারটা, যে প্রেশারের চেঞ্জটা হইতেছে এটা আসলে কি এক্স এর সমানুপাতিক, তাই না? তাহলে অলরেডি বুঝতে পারতেছো যে এটা একটা কি হবে, সিম্পল হার্মোনিক মোশন হবে, বুঝতে পারতেছি যে আমাদের প্রেশার বৃদ্ধি পাইছে এত, আর এই বৃদ্ধি পাওয়া প্রেশারটাই কোন দিকে কাজ করবে, অপোজিট দিকে। অপোজিট দিকে কাজ করবে। তাহলে এটা কতটুকু ফোর্স দিতেছে আমাদেরকে, এ দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে ডেল এফ কত, ডেল এফ হচ্ছে ডেল পি ইন্টু এ, এটা তো অবভিয়াসলি বুঝো, ফোর্স হচ্ছে প্রেশারের সাথে এরিয়া গুণ করা লাগে, তাহলে পি নট এ স্কোয়ার বাই ভি নট ইন্টু এক্স। ঠিক আছে, ভাই ডেল এফ লিখলাম, ডেল এফ কি?
মানে হ্যাঁ লেখো ডেল এফ লিখলে তো লিখি। সমস্যা নেই। হ্যাঁ এফও লিখতে পারো। আচ্ছা সো আমাদের ফোর্সটা হচ্ছে এক্স এর সমানুপাতিক, তাহলে ওমেগা কত বলো তো এখানে? স্কয়ার রুট হচ্ছে রুট ওভার অফ পি নট এ বাই বি নট। এটা হচ্ছে আমাদের ওমেগা, তাহলে টাইম পিরিয়ড তো অবভিয়াসলি বের করতে পারবা তাই না? তাহলে টাইম পিরিয়ড বের করা যাবে। আচ্ছা এটাও তোমরা এনার্জি দিয়ে ট্রাই করবা, এটাও এনার্জি দিয়ে করা যাবে। ঠিক আছে, ইনফ্যাক্ট এই ম্যাথটা দেখতেছো না, এটাও এনার্জি দিয়ে করা যাবে। মানে করা যাবে, করতে হবে এমন কথা নাই, ঠিক আছে, বাট তোমরা যদি চেষ্টা করো তাহলে নতুন কিছু শিখতে পারবা। জাস্ট ফর ফান। হ্যাঁ হ্যাঁ ওমেগা ইকুয়ালস টু রুট ওভার পি নট বাই পি নট মানে বুঝি নাই কি বললা? হ্যাঁ লাস্ট টাইম হ্যাঁ ইকুয়ালস টু রুট ওভার পি নট বাই পি নট ইনটু এ হ্যাঁ কি এম এক কিছু করা হয়েছে না না না, এ তো এরিয়া, এ হচ্ছে এই পিস্টনের এরিয়া। বাবা ওই যে এফ ইকুয়ালস টু ওই যে আমরা তো হ্যাঁ, জানি ওখানে ওমেগা ত্বরণ বের করা নাই তাই স্কয়ার বলছে। ইকুয়ালস টু পি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এম, ত্বরণ বের আচ্ছা আচ্ছা সরি সরি করতে সরি গিয়ে সরি সরি, হ্যাঁ হ্যাঁ এখানে তো এম এ হবে তাই না? হ্যাঁ ভালো একটা এটা ভুল হবে। করছি। সো এমটা এখানে ভাগ যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঠিকঠাক করে লিখি। এ ইকুয়ালটা হবে পি নট এ স্কোয়ার বাই এম ভি নট। এমটা হচ্ছে তোমার পিস্টনের ভর, ঠিক আছে। তাহলে ওমেগা কত? ওমেগা হচ্ছে এক্স ভাই এক্স। ও হ্যাঁ এক্স, ওকে। সো পি নট এ স্কোয়ার বাই এম ভি নট। এখন এটার আবার কিছু ভ্যারিয়েশন আছে। সো ভ্যারিয়েশন ওয়ান হচ্ছে তোমরা এটা আর একটা ভ্যারিয়েশন করবা, সেটা হচ্ছে প্রথম ভ্যারিয়েশন হচ্ছে, আমি পরের পেজে লিখি, ঠিক আছে। প্রথম ভ্যারিয়েশন হচ্ছে এটা রুদ্ধতাপীয় ধরে করবা, ঠিক আছে। আমরা কি ধরে করছি? সমষ্ণ। সমষ্ণ। সো তোমরা রুদ্ধতাপীয় ধরে করবা, কোনো তাপমাত্রা আসা যাওয়া করতে পারে না। তো এটা ধরলে টাইম পিরিয়ড কত হবে, ঠিক আছে। এরপরে 2 নাম্বার ভ্যারিয়েশন হচ্ছে আমরা এটাকে ভার্টিক্যাল ধরে করব। মনে করি এখন কিন্তু হরিজন্টাল ছিল, ঠিক আছে, এখন মনে করি এটা ভার্টিক্যাল করে দিছো। সমচাপ। সো এরকম ভার্টিক্যাল, এখানে সমচাপ ছিল। ঠিক আছে। সো এরকম ছিল মনে করো, দেন এখন মনে করো তুমি এক্স পরিমাণ এটাকে নিচে নামায় দিছো, ঠিক এই আছে। ভেতরের প্রেসারটা একটু বেশি হবে শুরুতে। হ্যাঁ শুরুতে ভেতরের প্রেশারটা একটু বেশি হবে, এটাই খালি ডিফারেন্স আর কি। এইখানে পি নট কত বলো তো? পি নট হচ্ছে পিএটিএম, আর এখানে পি নট হবে পিএটিএম প্লাস এটার ভর যেটা সেটা আর কি এমজি বাই এ হবে, ঠিক আছে। সো এই দুটা ভ্যারিয়েশন করে ফেলবা। আচ্ছা আমরা পরের ম্যাথে যাই। সো এখন আমরা বিভিন্ন ধরনের স্প্রিং। হ্যাঁ সমষ্ণতে কি জানি যে শূন্য থাকে কি সমষ্ণতে? ডিইউ হ্যাঁ হ্যাঁ ডিইউ শূন্য থাকে। ওই যে ঠাম হ্যাঁ আচ্ছা, সো হ্যাঁ আমরা স্প্রিংয়ে যাব অবশ্যই, স্প্রিং তো আমাদের করা উচিত। তো নাবিলের স্প্রিং। আচ্ছা ওগুলোতে আমরা আসবো, তার আগে হচ্ছে আমি তোমাদেরকে আরও কয়েকটা ম্যাথ করাই টাইম পিরিয়ড বের করারই, ঠিক আছে। তো টাইম পিরিয়ড তো অলরেডি আমরা অনেক ধরনের বের করছি, যে এরকম বল বের করছি না আমরা, যেটা ঘুরতেছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে মনে করো এরকম, পৃথিবীকে সূর্যের মাঝখান দিয়ে ছেড়ে দাও। সো এটা হচ্ছে মনে করো একটা পেন্ডুলাম আছে অ্যান্ড এখানে তুমি একটা স্প্রিং কানেক্ট করছো, ঠিক আছে, আর এখানে একটা বস্তু রাখছো তুমি, পেন্ডুলাম সরি পেন্ডুলাম নাকি কপি কল, সরি সরি। আচ্ছা সো এটা তুমি এইভাবে ঝুলায় রাখছো, দেন হচ্ছে এখানে তুমি এই বস্তুটা কানেক্ট করে দিছো, ঠিক আছে। সো এটাকে একটু টান দিয়ে ছেড়ে দিলে, মনে করো এটা প্রথমে সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, প্রথমে তুমি এনার্জিতে দেখাইছিলা কাঠামোটা শক্তিতে। আচ্ছা টাইম পিরিয়ড যদিও দেখাইনি আমি এটা তখন, প্রবলেম হচ্ছিল, টাইম পিরিয়ড ধরা একটা প্রবলেম হচ্ছিল বুঝতে। এখন তো বুঝো নাকি? হ্যাঁ আচ্ছা সো মনে করো এটা সাম্যাবস্থায় আছে, প্রথমে কোথায় আছে? সাম্যে আছে, ঠিক আছে, প্রথমে ইকুইলিব্রিয়ামে আছে। এখন তুমি একটু টান দিয়ে ছেড়ে দিছো, তাহলে প্রশ্ন হচ্ছে টাইম পিরিয়ড কত হবে।
এটা একদম বেসিক ম্যাথ, কেউ কি এখনই বলতে পারবে উত্তর? উত্তরটা বলা যাবে, খুব সহজ উত্তর। মানে ওইটাই হবে আর কি, 2 পাই স্কোয়ার টাইম বাই কে, যেটা হয় নর্মালি সেটাই হবে। ঠিক আছে, কোনো চেঞ্জ থাকবে না। আর এটা হচ্ছে কপি কলটা, এখন বললো তো ভাই গেস হইতে খালি। না এটা তো দেখেই বোঝা যাইতেছে আসলে, তোমাদেরকে দেখাই এরপরে বুঝতে পারবা। তো মনে করো যে যদি সামনে থাকে, হ্যাঁ তাহলে- স্প্রিংটাই ফোর্স দিচ্ছে। যদি সামনে থাকে তাহলে কি স্প্রিং এর কোনো সরণ থাকবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। স্প্রিং এর কি ইনিশিয়াল কোনো প্রসারণ থাকবে? না, কেন থাকবে না? থাকতেও পারে, ভরের উপর ডিপেন্ড করে। অবশ্যই থাকবে। ও তো সামনে নর্মালি থাকতে পারবে না, বিকজ ও তো নিচে পড়ে যেতে চাবে, স্প্রিং তো ওর উপরে টান দিতে হবে না। হ্যাঁ বুঝতে এটা ভর আছে। তো সামনে অবশ্যই একটা প্রসারণ থাকবে স্প্রিং এর। তাহলে সাম্যাবস্থায় আমরা দেখি কি কি ফোর্স কাজ করতেছে। বক্সের উপর কাজ করতেছে নিচের দিকে কি এমজি, উপরের দিকে কি টি, Kx, তাহলে টি ইকুয়াল টু এমজি। আবার তুমি বলতে পারো এই স্প্রিংটার যে ফোর্স, এই সুতারটা একই টান হবে, তাই না? তাহলে এইখানে টি ইকুয়াল টু কত, কে এক্স, তাই না? ইনফ্যাক্ট কে এক্স নট আর কি ইনিশিয়াল প্রসারণটা। তাহলে কে এক্স নট হচ্ছে এমজি। দেন তুমি বলতে পারো এক্স নট কত, এমজি বাই। তাহলে তুমি যদি এমজি বাই কে পরিমাণ প্রসারিত করো স্প্রিংটাকে, তাইলেই খালি এই বস্তুটা কি থাকতে পারবে, সাম্যাবস্থায়। সাম্যাবস্থা থাকতে পারবে, নাহলে থাকতে পারবে না। আর এই ম্যাথ আমরা করছি। আচ্ছা, এখন হচ্ছে যে মনে করো আমি একটু টান দিয়ে ছেড়ে দিছি, ঠিক আছে? মনে করো আমি হচ্ছে একটু টান দিয়ে ছেড়ে দিছি, তাহলে এখন কি হবে? এখন হচ্ছে যে স্প্রিংটা একটু বড় হবে আগের তুলনায়, রাইট? স্প্রিংটা তো একটু বড় হইলো, আর এই যে বস্তুটা এটা একটু নিচে নামলো, তাই না? এক্স পরিমাণ নিচে নামছে, রাইট? হ্যাঁ। আমরা এরপরে ছেড়ে দিছি। তো ছেড়ে দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে, তাহলে এখন বলো তো স্প্রিং এর প্রসারণ কত, কে ইন্টু এক্স প্লাস এক্স নট, তাই না? হ্যাঁ। তাহলে এই সুতার টান কত, কে, এটাই হবে। স্প্রিং যদি থাকে কোনো সুতার সাথে কানেক্টেড, তাহলে স্প্রিং এর যে বল সুতার টানটা ওইটাই হবে। এইখানেও কি সুতার টানটা স্প্রিং এর বলটাই, E, আর নিচের দিকে কি এমজি। এখন বলো তো সুতার টানটা কি এখন বেশি না আসলে ওজনের তুলনায়? হ্যাঁ বেশি। সুতার টান কিন্তু কে এক্স নট ছিল আগে, আর এখন কি কে এক্স প্লাস এক্স নট, তাহলে সুতার টানটা বেশি। X plus X naught, আচ্ছা, তাহলে আমি বলতে পারি উপরের দিকে এখন একটা কি থাকবে, লব্ধি বল থাকবে। force, তাহলে এফ ইকুয়াল টু কত বলো তো, টি মাইনাস এমজি না? তাহলে এফ ইকুয়াল টু টি মাইনাস এমজি, টি এর মানটা বসায় দিই, কে ইন্টু এক্স প্লাস এক্স নট মাইনাস এমজি। আচ্ছা, so এখান থেকে কি পাওয়া যায় তোমার, কে এক্স নট আর এমজি তো কাটা যাবে, কারণ এটা আমরা আগেই জানি যে কে এক্স নট আর এমজি ইকুয়াল। equal দুটা। একদম সেম প্রমাণ আমরা নর্মাল একটা স্প্রিং এর জন্য করছিলাম, ভার্টিক্যাল স্প্রিং এর জন্য। তো কে এক্স নট এমজি কাটা যাবে, তাহলে কি থাকবে, এফ ইকুয়াল টু কে এক্স, তাই না? Kx, তাহলে এটাও কি, এটা হচ্ছে একটা সরল সন্ধিত গতি হবে, এখানে যেখানে ওমেগা কত, এ ইকুয়াল টু কত লেখা যায়, কে বাই এম এক্স, তাহলে ওমেগা হচ্ছে স্কোয়ার রুট কে বাই এম, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই স্কোয়ার টাইম বাই কে। তো একদম বেসিক ম্যাথ। সো হোপফুলি এটা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন আমরা এটার একটা ভ্যারিয়েশন করব। এক সেকেন্ড তো এই ধরনের ম্যাথ মানে তোমাদের বইয়ে তো অলরেডি একটা আছেই, যে ওই যে ভার্টিক্যাল স্প্রিং। সো এই জিনিসটা কিন্তু অনেক কমন, তোমরা দেখতে পারতেছো যে এই যে কে এক্স নটটা সবসময় থাকে, এর সাথে এক্স যোগ হয়। এটা পর্যায়কাল ভাই দেখে বল বুঝা উচিত ছিল actually। দেখেই বোঝা উচিত ছিল, একটা স্প্রিংয়ে আছে খালি, তো পর্যায়কাল অলওয়েজ হ্যাঁ একই হবে। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ করাই, এটার একটা ভ্যারিয়েশন, ঠিক আছে? তো মনে করো এখন হচ্ছে সেম জিনিসই আছে, বাট এই যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে এখন ঘুরতে পারে। কোন বৃত্ত? মানে এই পুলির একটা ভর আছে, এরকম ম্যাথ মনে হয় তোমাদেরকে আমি একদমই করাই নাই নিউটনিয়ানে, মানে এগুলা বুঝতে একটু কষ্ট হতে পারে তোমাদের।
তবে স্টিল আমি বোঝানোর ট্রাই করব। মনে করো এটার হচ্ছে ভর এম, এটার স্প্রিং ধ্রুবক কে, আর এই যে বস্তুটা আছে এখানে, এই চাকতিটার মনে করো জড়তার ভ্রামক আই, ঠিক আছে, আর এটা মনে করো ঘুরতেছে, এটার সাথে সাথে ঘুরতে পারে, বুঝতে পারছো? তো নর্মালি কিন্তু আমরা যখন পুলির ম্যাথ করি এটার ভর আমরা কত ধরে নিই? পুলির ভর মানে পুলির ভর 0 ধরি এমন না, পুলি ঘুরতেছে এমন ধরি না আর কি, বুঝতে পারছো? আমরা ধরি যে দড়িটা এটার উপর স্লিপ করতেছে, বুঝছো? বাট এখানে মনে করে বললাম যে জিরো ঘর্ষণ। পুলিটাও ঘুরতেছে, হ্যাঁ, এখানে একটা তোমার ঘর্ষণ থাকবে, তো পুলিটাও ঘুরতেছে মনে করো। আচ্ছা, তাহলে এখন কি করা যায়? তাহলে এখন রোটেশনাল ফোর্সটা ইয়ে করতে হবে। রোটেশনাল ফোর্সটা জাস্ট কনসিডারেশনে নিতে হবে। তো আমি তোমাদেরকে একদম সবচেয়ে ইজি একটা সলিউশন দেখাই। তোমরা যেটা করতে পারো যে এনার্জি নিয়ে আসতে পারো। মনে করো এটা হচ্ছে কোনো একটা পজিশনে আছে, মনে করো এটার প্রসারণ এক্স আছে, ঠিক আছে, আর এটা ভি ভেলোসিটিতে নিচে নামতেছে, আর এটা ওই মুহূর্তে কি ওমেগা ভেলোসিটিতে ঘুরতেছে, রাইট? তাহলে এনার্জি কত হবে? হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, তো এবার কি লেখা যায়? এই যে ওমেগাটা আর এই যে ভিটা, এই দুটার মধ্যে রিলেশন কি বলো তো? ভি ইকুয়াল টু ওমেগা আর, নাকি? যেখানে আর হচ্ছে এটার ব্যাসার্ধটা। ওকে, তাহলে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তো ডি বাই ডিটি ইকুয়াল টু কি আসবে? কে এক্স ভি, আমি একবারে লিখে দিতেছি, ঠিক আছে, প্লাস এম ভি এ প্লাস আই ওমেগা আলফা। আর এটা 0 হবে, তাই না? এনার্জির কোনো চেঞ্জ নাই, সো ডি বাই ডিটি হচ্ছে 0। আচ্ছা, এটা 0, তারপর কে এক্স ভি প্লাস, কেউ না বুঝলে বলো, এম ভি এ প্লাস, আচ্ছা ওমেগাকে আমি কি লিখতে পারবো বলো তো? ভি বাই আর লিখতে পারবো না? জি ভাই। আর আলফাকে কি লিখতে পারবো তাহলে বলো তো? এ বাই আর, রাইট? আচ্ছা, সো এরপরে বাকিটা খুব সোজা। এরপরে আমরা মনে করো ভি গুলো কেটে দিই, এখান থেকে ভি 3টা কাটা চাই, তাহলে নেগেটিভ কে এক্স ইকুয়াল টু কি আসে? এম প্লাস আই বাই আর স্কোয়ার ইন্টু এ, তাই না? তাহলে আমাদের এখান থেকে এ কত আসতেছে? আচ্ছা এই ভাই। তাহলে এ কত আসতেছে? মাইনাস কে বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এইখানে ওমেগা কত আমাদের? স্কোয়ার রুট কে বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার। এখন আমাদের ডিস্কের আই কত হয় বলো তো? এটা যদি একটা ডিস্ক হইতো বা রিং হইতো বা যাই হইতো, তুমি আই বসাইতে পারতা। তো আমি মনে করো প্রশ্নে বলে দিলাম এটা একটা ডিস্ক, তাহলে এর আই কত? হাফ এম আর স্কোয়ার, নাকি? হাফ এম আর স্কোয়ার। আচ্ছা, তাহলে ওমেগা কত হচ্ছে? স্কোয়ার রুট কে বাই এম প্লাস হাফ এম, ঠিক আছে। তো এটার ভরও মনে করো এম, তাহলে তোমার কত হচ্ছে টোটাল? স্কোয়ার রুট 2k বাই 3m, তাই না? তো এরপরে তোমরা টাইম পিরিয়ড বের করতে পারবে অবশ্যই। তো এই প্রসেসটা কি বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, ভেরি নাইস। সো এরপরে চাইলে আমরা টর্ক দিয়ে বুঝতে পারি এটা, মানে এনার্জি মেথড ছাড়া যদি করতে চাই তাহলে টর্ক আনা লাগবে আর কি। আচ্ছা, তোমাদের কি করাইছি এরকম? করাই নাই মনে হয়। আচ্ছা, আমি একটা করাই অ্যাটলিস্ট। নিউটনিয়ান কোনো সময় রিভাইজ দিতে গেলে কয়েকটা টপিক বাদ গেছে আমাদের, ওগুলো আমি পড়াই দিব তোমাদেরকে। যেমন এই টর্কের এই ধরনের ম্যাথগুলো আমি পড়াই নাই তোমাদেরকে। হ্যাঁ, কপি কল কোনদিন ঘুরে নেন। হুম, এগুলো আবার মেয়েদের ব্যাচে পড়াইছি। ওরা এত কিছু পড়ে আগায় গেছে, আমরা এত কম কম পড়েও পিছিয়ে। তোমাদের ওই যে ম্যাথে কয়েকটা চ্যাপ্টার এক্সট্রা পড়ছো যে, আবার গতিবিদ্যা পড়ছো, ওরা গতিবিদ্যা পড়ে নাই। যাই হোক, সো আমি হচ্ছে এখন এটা তোমরা কিভাবে ফোর্স দিয়ে করতে পারবে এটা দেখাইতেছি। এনার্জি মেথডটা কাইন্ড অফ কিরকম বুঝতে পারছো? একটা হ্যাকের মতো না? এনার্জি মেথডটা একটা হ্যাকের মতো, তুমি সবসময় করতে পারবে আর কি। তুমি জাস্ট টাইম পিরিয়ড বের করতে বলছো, তুমি এনার্জি ধরে ডিফারেন্সিয়েট করে দিবা, সবসময় কাজ করবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে টর্ক দিয়ে করার ট্রাই করব।
সো টর্ক দিয়ে করতে গেলে তোমার অনেক কাহিনী করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা একটা সাম্যাবস্থায় আছে মনে করো, শুরুতে কোথায় থাকবে? ইকুইলিব্রিয়ামে। এটা সাম্যাবস্থায়। ম্যাথে বলা আছে। তাহলে আমি কি বলতে পারবো? তাহলে আমি বলতে পারবো যে কে এক্স নট ইকুয়াল টু কি এম জি, এটা তো বলাই যায়, তাই না? কারণ এখানে টেনশন আছে টি, এখানে টেনশন আছে টি, তো দুইটা টি হচ্ছে টি ইকুয়াল টু এম জি এখান থেকে বলা যায়, আর এখান থেকে বলা যায় টি ইকুয়াল টু কে এক্স নট। তাহলে কে এক্স নট ইকুয়াল টু এম জি, এটা আমরা আগেই জাস্ট করলাম, জাস্ট করে আসছি। তাহলে এক্স নট কত? এম জি বাই কে। তাহলে এতটুক প্রসারিত হয়ে আছে অলরেডি। আচ্ছা এখন খেয়াল করো, এখন তুমি যেটা করছো যে তুমি ওকে কিছু দূর টেনে ছেড়ে দিছো, রাইট? তাহলে এখন এখানে প্রসারণ কত হবে বলো তো? এক্স প্লাস এক্স নট। আর তুমি ওকে অলরেডি এক্স টুকু প্রসারিত করে ছেড়ে দিছো, ঠিক আছে? তো তুমি যদি এখন ছেড়ে দাও হঠাৎ করে, তাহলে এটা কোন দিকে ঘোরা শুরু করবে? উপরে Spring উঠা, এর দিকে। উপরে উঠা শুরু করবে না? এটা ঘোরা শুরু করবে কোন দিকে? হ্যাঁ, বাম দিকে। স্প্রিং এর দিকে। তো বাম দিকে এটার একটা আলফা থাকবে, রাইট? একটা অ্যাক্সেলারেট করে উঠতে থাকবে, স্প্রিং যেহেতু টান দিতেছে। আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে আগে নর্মাল ইকুয়েশনগুলো লিখে ফেলি। এদিকে তো টি, ঠিক আছে? আচ্ছা না, আমরা নর্মালি ইকুয়েশন মনে হয় লিখতে পারবো। এখন কথা হচ্ছে এখন দুইটা সুতায় টান কি সমান হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। না, নিচেরটাই বেশি হবে টান। হ্যাঁ, নিচেরটাতে কিন্তু টান বেশি হবে। দুইটা সুতায় টান যদি সেম হয় তাহলে এই ডিস্কটা কোনোদিন ঘুরতে পারবে না, বুঝতে পারছো? কারণ মনে করো তোমার এরকম একটা বৃত্তাকার বস্তু আছে, এটা মনে করো একটা বৃত্তাকার বস্তু, ঠিক আছে? তুমি মনে করো এদিকে একটা টান দিতেছো, মনে করো 10 নিউটন। তুমি মনে করো এদিকেও একটা 10 নিউটন টান দিতেছো, তাহলে কি এটা ঘুরবে? না, তুমি যদি এদিকে 5 নিউটন টান দাও তাহলে কি হবে বলো তো? এটা ডান দিকে ঘোরা শুরু করবে না, অপোজিট দিকে ঘুরবে। রাইট? সো দুইটা টেনশন ফোর্স যদি কোনো একটা এদিকে ঘুরবে পুলি না হ্যাঁ, এদিকে তো ঘুরবে। আচ্ছা, হ্যাঁ। সো যদি দুইটা টেনশন ফোর্স সেম হয় তাহলে আসলে নিট টর্ক জিরো হবে, ঘুরবে না। কিন্তু যদি দুইটা আলাদা হয় টেনশন ফোর্স, তাইলেই একমাত্র একটা চাকতি ঘুরতে পারবে, ঠিক আছে? আচ্ছা এই লিঙ্কের টাইম শেষ, আমি নতুন লিঙ্ক দিতেছি। তোমরা কি স্ক্রিন দেখো? জি ভাইয়া। ওকে, সো একটু খেয়াল করো, যদি দুইটা টেনশন ফোর্স সেম হয় কোন একটা অবজেক্টের দুই পাশে, মানে একটা বৃত্তাকার অবজেক্টের দুই পাশে, তাহলে এটা কোনোদিন ঘুরবে না, রাইট? যদি এখানেও 10 নিউটন হইতো তাহলে আসলে টর্ক কত হবে? 0। জিরো। সো এটা ঘুরতে পারবে না। বাট যদি সেম কেসেই তোমার হচ্ছে দুই পাশে দুইটা ডিফারেন্ট টান হয়,
তাহলে একমাত্র তোমার একটা টর্ক এক্সিস্ট করবে। যদি এখানে মনে করো 5 নিউটন, এটা মনে করো ব্যাসার্ধ আর, তাহলে এখানে টর্ক কত বলো তো? ডেল এফ আর 5 আর, তাই না? 5R 5 আর, এখানে টর্ক 5 আর হয়। তো এটা তোমাদের বোঝা উচিত। তাহলে এটা যদি ঘুরতে হয় এখানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টর্ক লাগবে, মানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টান লাগবে। তো মনে করো এখানে টান কাজ করতেছে T1 এই সুতায় টান কাজ করতেছে মনে করো T2, ঠিক আছে? মনে করো T2 টান কাজ করতেছে, এটা ঘুরতেছে কোন দিকে? বাম দিকে, রাইট? তাহলে T1 অবশ্যই কি হবে? T2 থেকে বড় হবে। বড় হবে। আচ্ছা, তাহলে এখানে নিট টর্ক কত হবে বলো তো? T1 minus T2 into R হ্যাঁ, T1 মাইনাস T2 ইন্টু আর। আমরা জানি টর্ক হচ্ছে FR, তাই না? RF, টর্ক হচ্ছে RF। তাহলে RF যদি হয় আমাদের Fটা কত? Fটা হচ্ছে যে T1 মাইনাস T2, রাইট? T1 minus T2 ওকে, সো এটা বোঝা যায়। কেউ যদি না বুঝে থাকো তোমরা হচ্ছে দুইটা আলাদা আলাদা টর্ক বের করে দেখতে পারো। এটার জন্য টর্ক বের করবে, এটার জন্য টর্ক বের করবে, দুইটা আর কি বিয়োগ করে দিবে, এই আর কি, একই কথা। টান সো এইটাকে আই আলফা লেখা যায় না টর্কটাকে? আই আলফা ইকুয়াল টু T1 মাইনাস T2 ইন্টু আর, তাই না? তাহলে আমাদের আলফাকে কি লেখা যায় বলো তো? এটা ত্বরণ মনে করো, এটা তো উপরের দিকে উঠতেছে, এটা মনে করো এ ত্বরণ উপরে উঠতেছে, ঠিক আছে? এ আর আলফার মধ্যে রিলেশন কি হবে? হ্যাঁ, এ আর আলফার মধ্যে রিলেশন হবে কি? এ ইকুয়াল টু আলফা আর, ঠিক আছে? এটা হচ্ছে রিলেশনটা, এ ইকুয়াল টু আলফা আর। এগুলো সবাই জানে ভাই আছে ওকে, তাহলে আই আলফাকে কি লিখতে পারবো? এ বাই আর A by R ইকুয়াল টু T1 মাইনাস T2, আর আরটাকে এখানে ভাগ করে দিই, তাহলে এখানে কি আর স্কোয়ার হয় না? আচ্ছা, সো এটা হচ্ছে মনে করো আমাদের একটা ইকুয়েশন, এটা আমরা এইভাবে রেখা দিই। আচ্ছা, এবার এই বস্তুর জন্য একটা ইকুয়েশন বের করব। বস্তুর জন্য ইকুয়েশন কি বলা যায় বলো তো? এম ইকুয়াল টু কি বলা যায়? T2, এটা উপরে উঠতেছে, তাহলে T2 মাইনাস mg না? হ্যাঁ আচ্ছা, সো এখন আমরা এই দুইটা ইকুয়েশন যোগ করে দিই মনে করো, ঠিক আছে? আই বাই আই এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু T1 মাইনাস T2। এখন দুইটা যোগ করলে কি হয় দেখো তো? T2 T2 কাটা যায় না? জি ভাই আর আমাদের কি থাকে? আমাদের থাকে a ইন্টু এম প্লাস আই বাই আর স্কোয়ার ইকুয়াল টু কি? T1 মাইনাস mg না? জি ভাই ওকে, এখন T1 কত বলো তো? এখান থেকে কি এখানে T2 minus M2 হলে কত? না T2 তো নিচের দিকে, উপরের দিকে হবে। আচ্ছা, এটা তো তোমাদের জানা উচিত। হ্যাঁ, এখন এই বক্সটাকে কি T2 ঠেলতেছে না টানতেছে বলো? টানতেছে দুইজনের জন্য দুই দিকে, দুইজনের জন্য দুই দিকে। এই ডিস্কটাকে টানতেছে আবার বক্সটাকেও টানতেছে, সো T2 বক্সের জন্য উপরের দিকে, ডিস্কের জন্য নিচের দিকে, বক্সের জন্য উপরের দিকে। বুঝতে পারছো? তাহলে ভাই M কে চেঞ্জ করে এটাই M তো আচ্ছা, যাই হোক, সো T2 উপরের দিকে, বক্সের জন্য উপরের দিকে, বুঝছো? আচ্ছা, এখন T1 কত বলো তো? T1 হচ্ছে কত? kx প্লাস x নট আমরা না? কি বিয়োগ করছি দুইটা যোগ করছি দুইটা। আচ্ছা আচ্ছা, এটা তো বুঝো যে T1 হচ্ছে kx প্লাস x নট নাকি? জি ভাই তাহলে a ইন্টু এম প্লাস আই বাই আর স্কোয়ার ইকুয়াল টু কে এক্স প্লাস এক্স নট মাইনাস এম জি। এখন এখানে কি কাটা যাবে বলো তো? এক্স, কে এক্স নট আর এম জি কাটা যাবে না? হ্যাঁ আগের মতো হ্যাঁ, একদম সেম জিনিসই। তাহলে এখান থেকে তোমার কে এক্স নট আর এম জি কাটা, তাহলে কি থাকে? এ ইকুয়াল টু কি থাকে? মাইনাস কে এক্স বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার। আমাদের এটাই আসছিল না একটু আগে যখন করতেছিলাম? জি ভাই তাহলে সেম ওমেগা কত আসবে? স্কোয়ার রুট কে বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার। K by M plus half M এই এনিওয়ে, সো এটা ডিস্ক হতে পারে, রিং হতে পারে, যাই হোক তুমি আইটা বসায় দিবে এখানে খালি, তাই না? আচ্ছা, সো এটা গেল। টপিক্যাল তো অ্যাকচুয়ালি ডিস্কি হয় হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিস্কই হবে। সিলিন্ডার, আচ্ছা সিলিন্ডার হইলেও তো আমাদের আই সেমই হয়, ফর্মুলা হাফ এম আর স্কোয়ারই হবে। যাই হোক, সো এটা আমরা করতে পারবো নাকি? সো ফোর্স দিয়ে করতে গেলে তোমার হচ্ছে টর্ক, রোটেশনাল মোশন, এগুলো নিয়ে আইডিয়া লাগে আর কি, ঠিক আছে?
আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ করে ফেলবো। তো আমি আজকে আপাতত এনার্জি দিয়েই করাই দিই, আর যা করাবো। হ্যাঁ, এক্স নট স্প্রিং এর আগে দৈর্ঘ্য, হ্যাঁ। এই যে আমরা এখানে আগে বের করে নিছি, এইসব ম্যাথে সবসময় তোমার স্প্রিং এর আদি দৈর্ঘ্যটা বের করে নিতেই হবে, কারণ ইকুইলিব্রিয়াম পজিশনে এক্সটা কত ছিল এটা তোমার জানতে হবে। আচ্ছা, সো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা মনে করো এরকম, এরকম হচ্ছে একটা লাঠি আছে। সো এটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আর এখানে একটা মনে করো স্প্রিং আছে, ঠিক আছে? এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে, আর এই লাঠির ভর এম, আর দৈর্ঘ্য এল, ঠিক আছে? আর এটা হচ্ছে এখানে লাগানো আছে। সো এখন এটাকে তুমি একটু হচ্ছে মনে করো ডান দিকে টেনে ছেড়ে দিছো, অথবা বাম দিকে টেনে ছেড়ে দিছো, তো এটা টাইম পিরিয়ড কত হবে অসিলেশনের? প্রশ্ন বুঝছো? জি ভাইয়া। ওকে, সো এটা আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি। সো তুমি যদি একটু এটাকে বাম দিকে ঠেলা দাও, ঠিক আছে, তাহলে কি হবে? স্প্রিংটা ডান দিকে ঠেলা দিবে, আর স্প্রিংটা ডান দিকে ঠেলা দিবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ঘটনা ঘটবে হচ্ছে এরকম, যে এটা হচ্ছে একটু বাম দিকে আসছে, আর স্প্রিং এ হচ্ছে কিছু শক্তিও জমা হয়েছে, অ্যান্ড এটা এইভাবে আছে। আচ্ছা, তাহলে স্প্রিং হচ্ছে এটার উপরে একটা কি ফোর্স দিবে বলো তো? তুমি মনে করো এক্স পরিমাণ বামে নিছো, তাহলে স্প্রিং এর উপরে কি ফোর্স দিবে ডানে? কেক্স। কে এক্স বল দিবে। তো কে এক্স বলটা এটার উপরে একটা কি সৃষ্টি করবে? টর্ক। তাহলে টর্ক টর্ক সৃষ্টি করবে, তাই না? টর্কটা কত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো। এটা মনে করো থিটা, এটা মনে করো থিটা, ঠিক আছে? এটা যদি থিটা হয়, আমরা বলতে পারি যে এটাও থিটা, তাই না? এটাও থিটা। আর আমাদের আচ্ছা, এই বস্তুটার ভর নগণ্য মনে করো। এই যে এম ভরটা আছে না, এটা মনে করো একদম নগণ্য, ঠিক আছে, নেগলিজিবল। আমরা এটা নিয়ে কিছু ডিল করতেছি না, ঠিক আছে? তাহলে এখানে কে এক্স ফোর্সটা এদিকে, আর আমাদের আর ভেক্টর কোন দিকে? আর ভেক্টরের দিকে, তাই না? আমরা তো জানি টর্ক ইকুয়াল টু কি, আর এফ, আর এফ সাইন থিটা। আর ভেক্টরের দিকে, কে এক্স বলের দিকে, তাহলে জিনিসটা দেখতে কিরকম? আর ভেক্টরের দিকে, কে এক্স বলের দিকে, এখানে মধ্যবর্তী কোণ কত? এখানে হচ্ছে থিটা, তাহলে বল 90 প্লাস থিটা, তাহলে তাই না? তাহলে বল আর এর মধ্যবর্তী কোণ 90 প্লাস থিটা। তাহলে এখানে কি হবে? আর এফ, এফ কত? কে এক্স, তারপর সাইন 90 প্লাস থিটা, কারণ এই যে এই পুরা কোণটা তুমি নিবা, আর বলের মধ্যবর্তী কোণ, তাহলে 90 প্লাস থিটা। তাহলে হচ্ছে আর কে এক্স সাইন থিটা, সরি কস থিটা, ঠিক আছে? এখন দেখো টর্কটা কোন দিকে কাজ করে? উল্টা দিকে কাজ করে না? হ্যাঁ, থিটা ছোট হলে কস থিটা 1 হয়ে যাবে। তো থিটা ছোট হলে কস থিটা 1 হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের মনে করো যে তুমি তো খুব আস্তে ধাক্কা দিছো, তাহলে থিটা অনেক ছোট, তাহলে কস থিটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর কে এক্স, ওকে। এখন কথা হইতেছে যে আমি হচ্ছে এখানে এক্স কে কি বলতে পারি বলো তো? মনে করো এটা হচ্ছে আমার সিচুয়েশনটা, তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে থিটা, এই তো সাবাস, ভেরি নাইস। সো এটা হচ্ছে আর, তাহলে এটা তো অলমোস্ট, থিটা তো অনেক ছোট, তাহলে এটা অলমোস্ট একটা কি, বৃত্ত। আমি অলমোস্ট একটা বৃত্ত চিন্তা করতে পারি। বা তোমরা এভাবেও করতে পারো যে সাইন থিটা ইকুয়াল টু কি, এক্স বাই আর। এখন থিটা যেহেতু অনেক ছোট, তাহলে সাইন থিটা আর থিটা কি, একই কথা, এক্স বাই আর। তাহলে বলতে পারো যে এক্স কত, আর থিটা, ঠিক আছে? বা এস ইকুয়াল টু আর থিটা চিন্তা করলেও কারেক্ট, ঠিক আছে? বা এস ইকুয়াল টু আর থিটার মতো চিন্তা করতে পারবা। তাহলে এখান থেকে টর্ক কত বলা যায়? টর্ক বলা যায় আর কে এক্স এর জায়গায় আর থিটা, তাহলে আর স্কোয়ার কে থিটা। আর এটা কি? ও আচ্ছা, ভাই একটু ডিফারেন্টলি লিখছি। ও আচ্ছা, আমি ভুলে আর লিখে ফেলছি। আচ্ছা, এটা এল হবে, ঠিক আছে? তো আলটিমেটলি এল হবে আর কি। আচ্ছা, সো আমরা এখান থেকে বলতে পারি যে টর্ক ইকুয়াল টু, আর এখানে একটা মাইনাস সাইন হবে, মাইনাস সাইনটা আমরা আপাতত দেই নাই, আমরা তো আপাতত ইগনোর করছি। তো আই আলফা ইকুয়াল টু কত বলা যায় তাহলে বলো তো?
আর এর জায়গায় এল বসাই দিই, এল স্কোয়ার কে থিটা। তাহলে আলফা কত, ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার, বা আলফা ইকুয়াল টু লিখি, আলফা ইকুয়াল টু এল স্কোয়ার কে বাই আই থিটা। তাহলে ওমেগা কত বলো তো? root over of k by I into L. রুট অফ কে বাই আই ইন্টু এল। সো এটা যেহেতু একটা কি একটা দণ্ড, যেটা হচ্ছে একটা মাথায় হচ্ছে অ্যাক্সিস, তাহলে এটা কি হবে 1 বাই 1 by 3 3 ml এম এল square. স্কোয়ার ইন্টু এল, তাই না? L কাটাকাটি করতে ভেরি নাইস। তো এল কাটাকাটি গেলে কি থাকে? স্কোয়ার রুট root over of k 3 by m. 3 কে বাই এম, তাই না? জি ভাই। ওকে, সো এটা হচ্ছে যে এই বস্তুর ওমেগা, ঠিক আছে? এখান থেকে তুমি পর্যায়কালও বের করতে পারবা। এখন কথা হইতেছে এখানে আমরা এমটাকে কি ধরছি? negligible. নেগলিজিবল, হ্যাঁ, অনেক ছোট আর কি। আচ্ছা, নাইলে কি কিছু করতে হইতো? এক্সট্রা কি করতে হইতো? এই যে ইয়ে অভিকর্ষক। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো জিনিস ধরছো। সো এটাও আমরা একটু করে ফেলি, ঠিক আছে? জাস্ট একটা ছোট কেস। তো মনে করো যে এমটা নেগলিজিবল ছিল না, তাহলে এই ম্যাথে কি ডিফারেন্স আসতো? তখন হচ্ছে যে মনে করো এরকম, রাইট? এটা মনে করো দ্বন্দ্বটা, ওকে? এখন যেটা হইতেছে যে এখানে এখন তোমার এদিকে তো কে এক্স ফোর্স থাকবেই, ঠিক আছে? স্প্রিংটা কে এক্স ফোর্স দিবে, আবার এইদিকে একটা ফোর্স থাকবে, এটা কি এমজি ফোর্স থাকবে নাকি? দণ্ডের নিজের ওজনটা, তো আমরা আগের ম্যাথে জাস্ট ওজনটা কনসিডার করি নাই, ঠিক আছে? তাহলে এখন নিট টর্ক কত হইতেছে আমরা এটা নিয়ে চিন্তা করি। এখানে তো থিটা কোণ, তাহলে এইখানেও কত কোণ? এখানে একটা থিটা কোণ থাকবে, আর এখানে কত কোণ থাকবে? এখানেও থিটা কোণ, তাই না? এটা তাহলে টর্ক কত হয়? টর্ক হয় আহ, আমরা এটার জন্য টর্ক চিন্তা করি, এটার জন্য টর্ক কত? আগের মতোই কে এক্স ইন্টু প্লাস 50 sin. এল ইন্টু কস থিটা, তাই না? কে এক্সটা হচ্ছে বলটা, এলটা হচ্ছে দূরত্ব, আর কস থিটা কেন হয়েছে? কারণ এইটুকু, তাই না? 90 প্লাস থিটা, ঠিক আছে? mg কাজ করবে না টর্কের। হ্যাঁ, আমরা এমজিটা আনতেছি। এখন এমজিটা হচ্ছে কোন দিকে ঘুরেতে সাহায্য করবে বলো তো? এদিকে না? অপোজিট ডিরেকশন। আবার কে এক্সটা কোন দিকে ঘুরেতে সাহায্য করে? এদিকেই। তাহলে দুইজন কি, দুইটা টর্ক একজন আরেকজনকে হেল্প করতেছে, তাহলে এখানে কি হবে? যোগ। যোগ হবে। দুইটা টর্ক যদি বিপরীত দিকে কাজ করতে, তাহলে বিয়োগ ফল লিখতা। তাহলে এই টর্কটা কত হবে? দেখো, ফোর্সটা হচ্ছে এমজি, mg sin থিটা মধ্যবর্তী দূরত্ব কত, মানে আর কত, এখান থেকে এই পর্যন্ত এল বাই টু, mg cos theta into L by এল বাই টু। আর দেখো আর ভেক্টরের দিকে, এমজি এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? সাইন থিটা, জাস্ট সাইন থিটা। তাহলে টর্কটা এটা আসতেছে। তাহলে এখন আমরা টর্কটাকে সিম্পলিফাই করে কি লিখতে পারি? কে এক্স এল কস থিটা তো 1 হয়ে যাবে, প্লাস এম জি এল বাই টু, সাইন থিটাকে কি লেখা যাবে? শুধু থিটা। তাহলে টর্কটা কত হয়? আমরা এক্সকে কি লিখছিলাম বলো তো? 8 থিটা না? জি ভাই। এক্স ইকাল টু কত? 8 থিটা। 8 থিটা বলে এল থিটা। তাহলে তুমি বলতে পারো কে এল স্কোয়ার থিটা প্লাস এম জি এল বাই টু থিটা। তাহলে আলটিমেটলি টর্কটা অ্যাকচুয়ালি কত আসবে আর কি, ঠিক আছে? অ্যাকচুয়াল ভ্যালু আসবে কে এল স্কোয়ার প্লাস এম জি এল বাই টু ইন্টু থিটা। এটা হচ্ছে টর্কের অ্যাকচুয়াল ভ্যালু। দেন এখান থেকে তোমরা বাকি কাজ করতে পারবে, তাই না? এখান থেকে আই আলফা দিয়ে আবার কাজ করতে পারবে না? জি ভাই। সো এখানে হচ্ছে আমরা ম্যাথসটাকেও কনসিডারেশন নিছি। না, কমপ্লেক্স কেন আসবে? কমপ্লেক্স না ভাই, এই যে এইটাই তো শেষ তো এখানে। ম্যাথ তো শেষ। ওমেগা কত? স্কোয়ার রুট কে এল স্কোয়ার প্লাস এটি মানে আর কি বেশি এম জি এল বাই টু ওইটার থেকে কমপ্লেক্স আর কি। বাই আই, এটাই না? জি ভাই। এটাই কিন্তু আমাদের এই কেসে। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে আরও কিছু ম্যাথ করবো আজকে, ঠিক আছে? আজকে আমি ফিজিক্সই করাইতে থাকি তোমাদেরকে। তো মনে করো যে এইটা আছে,
আচ্ছা আমাদের কি কি বাকি আছে? আমাদের হচ্ছে স্প্রিং এর কম্বিনেশন বাকি আছে, স্প্রিং রিলেটেড আর কয়েকটা ম্যাথ আমরা করতে পারি। আর কিছু কি বাকি আছে? আমরা পাহাড়ের উচ্চতাও তো দেখে ফেলছি। হুম, বুঝি নাই, আবার বলো তো। আচ্ছা কিরকম ম্যাথ? আমি করাইছিলাম এরকম কখন আগে? ও আচ্ছা আচ্ছা, ড্যাম্পিং। আচ্ছা ড্যাম্পিংটা আসলে আপাতত দরকার নেই, ড্যাম্পিং এর ইকুয়েশনগুলো অনেক বড় হয়। আচ্ছা টাইম থাকলে আমরা করাবো ড্যাম্পিং, সমস্যা নাই। হ্যাঁ ইয়ের পাওয়ার আসে তাই না? আর অ্যান্ড ইনফ্যাক্ট তোমার হচ্ছে জিনিসটা এরকম আসে তাই না, যে এরকম করতে করতে আলটিমেটলি আস্তে আস্তে জিনিসটা ছোট হইতে থাকে তাই না? So, এটাই আর কি ড্যাম্পিং, অ্যাম্পলিটিউড আস্তে আস্তে ছোট হইতে থাকে, ছোট হইতে হইতে জিরো হয়ে যায়। তো যাই হোক, সো আমরা হচ্ছে এই ম্যাটটা করবো। মনে করো এখানে একটা স্প্রিং আছে, তো এখানে হচ্ছে একটা স্প্রিং আছে মনে করো, এই স্প্রিংটার সাথে হচ্ছে একটা এখানে পুলি কানেক্টেড আছে। ওকে, দেন মনে করো তুমি যেটা করছো যে এখানে হচ্ছে একটা দড়ি দিয়ে এখানে লাগা রাখছো একটা প্ল্যাটফর্মে, আর মনে করো এখান থেকে ওই দড়িটা দিয়েই তুমি একটা বস্তুকে ঝুলাই দিছো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি একটু আমি টেনে ছেড়ে দিই তাহলে পর্যায়কাল কত? এটা ঘুরতে পারে না, ঠিক আছে, এটা ঘুরতে পারে না, এটা স্লিপ করে। ঠিক আছে, তাহলে তোমার কোনো কৈনিক কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, এটা কি কেউ বলতে পারবে স্যার? এটা স্প্রিং এরটার মতোই হবে। না, এটাতে একটু প্যাচ আছে। আচ্ছা, সো সবাই একটু ফোকাস করো, প্যাচটা খুবই হ্যাঁ হ্যাঁ, ডিস্কটা উপরে নিচে, ডিস্কের ক্ষেত্রে তোমার স্কোয়ার রুট কে বাই এম হবে, স্প্রিং এরটা ঠিক ফলো আছে, করবে। বাট এর জন্য কিন্তু সেম হবে না। সো প্রশ্ন হচ্ছে তুমি যদি একে একটু টেনে ছেড়ে দাও, একে মনে করো একটু টানছো নিচের দিকে এক্স পরিমাণ টেনে ছেড়ে দিছো, তাহলে কি হবে? সো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, ম্যাথটা খুবই সোজা, ঠিক আছে, বাট তোমাদের একটু একটা জিনিস নোটিস করা লাগবে এখানে। তো ইনিশিয়ালে কি অবস্থায় আছে বলো তো? ইনিশিয়ালি এখানে এমজি ফোর্স আছে, আমাদের ওই যে এক্স নট বের করা লাগবে, বুঝছো, স্প্রিং এর ইনিশিয়াল প্রসারণ। তো এখানে এমজি ফোর্স, এখানে টি, নিচের দিকে এমজি, এখানেও কত? টি, তাই না? হুম। আচ্ছা, তাহলে তাহলে স্প্রিং এর উপর নেট ফোর্স কত বলো তো? এদিকে কত হবে? 2t হবে না? জি। এখানে যদি টি ফোর্স, এখানে যদি টি ফোর্স থাকে, তাহলে এখানে পুলির উপর নেট ফোর্স কত? 2t। হ্যাঁ, এখানেও টি, এখানেও টি, 2t ফোর্সের নিচের দিকে টানতেছে, তাহলে 2t। তাহলে আমি বলতে পারি টি ইকুয়াল টু এমজি, আবার 2t ইকুয়াল টু কত? 2t equals to kx। kx নট ইনফ্যাক্ট, তাই না? তাহলে এখান থেকে আমরা x নট ইকুয়াল টু কি বলতে পারি? 2mg বাই k। কি? দুই দিকে টান। সো না, টর্ক জিরো, বাট ফোর্স তো আর জিরো না। টর্ক জিরো হবে বাট ফোর্স জিরো হবে না। মনে করো এরকম একটা বক্স আছে, তুমি এদিকে একটা ফোর্স দিছো, এদিকে একটা ফোর্স দিছো, ফোর্স কত হবে? 2f হবে। আচ্ছা, সো এখানে কত? 2mg বাই কে, তাই না? এটা হচ্ছে ইনিশিয়াল প্রসারণ নাকি? আচ্ছা, সো এটা খেয়াল রাখো। এরপরে হচ্ছে আমরা এটাকে মনে করো একটু প্রসারিত করে ছেড়ে দিছি, ঠিক আছে, সো এটাকে তুমি একটু প্রসারিত করে ছেড়ে দিছো মনে করো। সো এটাকে এখন তুমি একটু প্রসারিত করে ছেড়ে দিতেছো। এখন যেটা হবে সেটা হচ্ছে যে দেখো, এখানে তুমি এক্স পরিমাণ টান দিছো, ওকে। এখন এটা যদি এক্স পরিমাণ টান দাও, তাহলে মানে এইটাকে এক্স পরিমাণ নিচে নামাইছো, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ছবিটা আসলে দেখতে কিরকম হবে এটা ভিজুয়ালাইজ করার ট্রাই করো। এটা যদি এক্স পরিমাণ নিচে নামে, ঠিক আছে,
দ্যাট মিনস হচ্ছে তুমি বলতে পারো এই সুতাটা এই পাশ থেকে, ঠিক আছে, এই পাশ থেকে তো এক্স পরিমাণ সুতা এই পাশে আসছে, এটা বলতে পারো না? হ্যাঁ বলতে পারি। আচ্ছা, সো এখান থেকে এক্স পরিমাণ সুতা এই পাশে চলে আসছে, তাহলে এইটা কতটুক নিচে নামবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই পুলিটা কতটুক নিচে নামবে? এক্সপেরিমেন্ট আমার এক্স পরিমাণ নামার কথাই তো না, এই স্লিপ করলে তো নামার কথা। না, এক্স পরিমাণ নিচে নামার কথা নেই। অবশ্যই নামার কথা, একটু চিন্তা করে দেখো। তোমার আমি বলি, এখানে লেন্থ মনে করো এখন কত, এল, তাই না? এখানে লেন্থ কিন্তু এল। এখন তুমি যদি এইটাকে এক্স পরিমাণ নিচে নামায় ফেলো, এই সুতাটাকে এক্স পরিমাণ নিচে নামাও, লেন্থ কি এখানে এলই থাকবে? এখানে কি হবে? এল মাইনাস এক্স। এল মাইনাস এক্স হবে না? ঠিক আছে। সো এটা একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে? তো এখানে কিন্তু লেন্থ এল মাইনাস এক্স হবে। তাহলে এইটা মনে করো তোমার এখন নিচে নামতেছে, এই যে ইয়াটা। সো তোমার যে পুলিটা আছে এটা মনে করো নিচে নামতেছে, ঠিক আছে? এটা মনে করে এক্স পরিমাণ নিচে নামবে। না, এখানে একটা ভুল হয়েছে তোমাদের, একটু চিন্তা করে দেখো। এখানে এখন বাকি আছে কত, এল মাইনাস এল এক্স, মাইনাস এক্স। আর এখানে বৃদ্ধি পাইছে কত, এক্স, হুম। ঠিক আছে? আচ্ছা ওয়েট, না ওইটা এক্স পরিমাণ নামবে না অ্যাকচুয়ালি, দাঁড়াও আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে একটু দেখাইতেছি, একটু ওয়েট করো এক সেকেন্ড। আমরা এটাকে এক্স পরিমাণ নামাইলাম, আর এটা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। সো এটা আসলে এটাও ভুল বলছি আমি, সো এখানে একটা ভুল হয়েছে। স্লিপ কাটের জন্য আর নামে না। না না না, স্লিপ কাটার জন্য ওরকম না, আমি এটা বুঝাই দিয়েছি, বোঝানোটা একটু কঠিন হতে পারে। তো মনে করো এখানে তোমার এল আছে, ঠিক আছে, এল পরিমাণ আছে, তুমি হচ্ছে এক্স পরিমাণ নিচে নামাইছো। তো আচ্ছা আমরা এখানে দুইটা দড়ির দুইটা লেন্থ ধরে নেই, ঠিক আছে? এটা মনে করো এল ওয়ান এই পাশে প্রথমে, আর এই পাশে লেন্থ মনে করো এল টু, ঠিক আছে? এখন আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এল ওয়ান আর এল টুর যোগফল কি হবে, সবসময় ধ্রুবক হবে, এটা বলতে পারি না? জি আচ্ছা, সো এটাকে মনে করো তুমি এক্স পরিমাণ নিচে নামাইছো, এটাকে এক্স পরিমাণ নিচে নামাতে মনে করো যে এই স্প্রিংটা হচ্ছে এক্স নট পরিমাণ বড় হয়েছে, এক্স প্রাইম পরিমাণ মনে করো বড় হয়েছে, ঠিক আছে? সো এটা যদি এক্স প্রাইম পরিমাণ বড় হয়, এক্স প্রাইম পরিমাণ বড় হয় বলতে নিচে নামছে আর কি, ঠিক আছে? তো এক্স প্রাইম পরিমাণ নিচে নামা মানে কি বলো তো? আগে এটা কোথায় ছিল? আগে ছিল এইখানে। এক্স প্রাইম পরিমাণ যদি নিচে নামে এর মানে কি বলো তো? এতটুকু এক্স প্রাইম, নিচে মাইনাস নামছে। এক্স। এতটুকু এক্স প্রাইম, এতটুকু এক্স প্রাইম, এই দুটাকেই তুমি এক্স প্রাইম বলতে পারো না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন কি বলতে পারি বলো তো? লেন্থ এই পাশে কতটুকু কমছে আমাদের, এক্স প্রাইম পরিমাণ। আবার এই পাশে কতটুকু কমছে, এক্স প্রাইম পরিমাণ। আর হ্যাঁ, বৃদ্ধি পাইছে কতটুকু? এক্স পরিমাণ। তুমি তো এটার নিচে নামাইছো, রাইট? সো এটা তো এখন আমি ছবিটা ভালো মতো আঁকি, মানে এটা হচ্ছে ছবি আঁকার উপর ডিপেন্ড করে, ছবি ভালো মতো না আঁকতে বলে তোমরা বুঝবা না, যাই হোক। সো এক্স পরিমাণ বৃদ্ধি পাইছে, তো এখানে হচ্ছে এক্স। তো এখন এলগুলো কাটা যায়, দেন তুমি কি বলতে পারো? এক্স ইকুয়াল টু 2x প্রাইম বলতে পারো না? হ্যাঁ। আচ্ছা, তাহলে মেইন কথা হইতেছে তুমি যদি এটাকে এক্স পরিমাণ নিচে নামাও, অর্ধেক বৃদ্ধি পায়। হ্যাঁ ওইটা কিন্তু আসলে অর্ধেক বাড়বে, এটা হচ্ছে মেইন কথা। সো মনে করো এরকম একটা জিনিস আছে, অ্যান্ড তুমি যেটা করতেছো যে তুমি হচ্ছে এইখানে একটা দড়ি দিছো, এখানে মনে করো দুইটা দড়ি দিছো, দেন তুমি যেটা করবা সেটা হচ্ছে এইটা মনে করো এখানে কানেক্টেড আছে। ওয়েট,
এটা মনে করো এখানে কানেক্ট করে রাখছো কোথাও, ওয়ালে লাগায় রাখছো কোনো একটা, ঠিক আছে? আর এইখানে মনে করো আরেকটা দড়ির সাথে এটা কানেক্টেড আছে। তো তুমি হচ্ছে এইটাকে টান দিতেছো ডান দিকে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এটাকে তুমি যদি এক্স পরিমাণ টান দাও ডান দিকে, ঠিক আছে? এই দড়িটাকে তুমি ডান দিকে এক্স পরিমাণ টান দিবা, তাহলে এই জিনিসটা, এই পুরা জিনিসটা আসলে কতটুকু ডানে যাবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো এটা যাবেই না তো ফিক্স। না না না, কেন যাবে না? এই পাশ থেকে তো তোমার স্প্রিং নাই, না, এইটা তো ফিক্স না, এটা দড়ি তুমি টানলে। এটা তো ফিক্স না, মনে করো আচ্ছা, এখানে এটা এখানে fix এখানে না। কিছু একটা আছে, এখানে মনে করো কোনো অন্য একটা কিছু আছে। আচ্ছা তাহলে যাবে। সো সবাই ভালো মতো খেয়াল করো, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটারে আমি এক্স পরিমাণ টান দিছি, তাই না? তো মনে করি এইটা সামনের দিকে কতটুকু গেছে, এটা মনে করি সামনের দিকে এক্স প্রাইম পরিমাণ গেছে। তো এটা যদি সামনের দিকে এক্স প্রাইম পরিমাণ যায়, তাহলে ছবিটা দেখতে কিরকম হবে? এরকম হবে না? জি ভাই। আগে ছিল মনে করো এই পয়েন্টে, আগে ছিল মনে করো এরকম কোনো পয়েন্টে, এখন সামনে গেছে এক্স প্রাইম পরিমাণ, তাহলে এতটুকু দূরত্ব কত? এক্স প্রাইম সামনে গেছে, তাই না? জি ভাই। আচ্ছা, সো এক্স প্রাইম যদি সামনে যায়, তাহলে তোমার কি বলতে পারো যে আম, আচ্ছা, সো এক্স প্রাইম সামনে যাওয়াতে তোমার এদিকে দড়ির দৈর্ঘ্য ফ্রি হয়েছে কতটুকু বলো তো? এক্সট্রা দড়ি পাওয়া যাইতেছে এক্স প্রাইম না? এটা কি বুঝছো যে এখানে তো দড়িগুলো ছিল, এই দড়িগুলো এখন কই যাবে? এখানে যে দড়িগুলো ছিল, স্পেসটা শ্রিঙ্ক করছে, এইখানেও দড়িগুলো ছিল, এই দড়িগুলো এখন কি করবে? ছেড়ে দিবে। এই দড়িগুলো কি এক্স এ কন্ট্রিবিউট করবে না? হ্যাঁ। তুমি যে এক্সট্রা টান দিছো, এখানে তো দড়িটা বাড়ছে, সো ওই বাড়তিটা কিভাবে আসবে? এই এক্স প্রাইমগুলো থেকে আসবে। তাহলে টু এক্স প্রাইম ইকুয়াল টু কি এক্স, এটা বলতে পারি। জি ভাই। তাহলে এক্স প্রাইম হচ্ছে এক্স বাই টু, এটা বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ ভাই। সো আমরা এই ম্যাথে ফোকাস করি। তাহলে এখন আমরা যেটা করব, যে এটাকে আমি এক্স পরিমাণ টান দিছি, তাহলে এটা হচ্ছে এক্স বাই টু পরিমাণ নিচে নামে নাকি? তাহলে এখন উপরের দিকে ফোর্স কত বলো? কে এক্স নট প্লাস এক্স বাই টু না? জি ভাই। আর নিচের দিকে ফোর্স কত? এমজি। এমজি। তাহলে নিট ফোর্স কত উপরের দিকে? কে এক্স নট প্লাস এক্স বাই টু এক্স বাই টু মাইনাস এমজি। মাইনাস এমজি। আর ওয়েট এ সেকেন্ড, সো এখানে কিন্তু একটা ভেজাল আছে। এটা আসলে কি আমরা ঠিক লিখছি? দাঁড়াও, হ্যাঁ আমরা তো ভুলই লিখছি, আরে এটা এই ম্যাথটা আসলে একটু ভালোই ভেজাল। সো এই পার্টটা তোমরা যদি বুঝো তাহলে ভেজাল অর্ধেক শেষ। এখন বাকি ভেজাল দেখো, এখানে উপরে কি ফোর্স কাজ করতেছে? টান। টান বল। তো আমি এখন ফোর্সটাকে আসলে কি লিখতে পারবো? বস্তুর উপরে ফোর্স কি লিখতে পারবো? টি মাইনাস এমজি লিখতে পারবো না? আমি কি এইটা মাইনাস এমজি ডিরেক্ট লিখতে পারবো? এটা তো আসলে লিখতে পারবো না। এখন বলো তো, এখানে টু টি ইকুয়াল টু কি লেখা যায়? কে এক্স নট প্লাস এক্স বাই টু, টু টি ইকুয়াল টু এটা লেখা যাবে। তাহলে টি ইকুয়াল টু কত আসলে? কে বাই টু এক্স নট প্লাস এক্স বাই কে টু। বাই টু। এই মানটা এখানে এখন বসাই দিব। আচ্ছা। সো আমি কিন্তু এটা ভুল করতেছিলাম, বুঝছো? এখানে তো টি কাজ করতেছে, এটা কিন্তু ডিরেক্ট এখানে কাজ করতেছে না। তাহলে এফ ইকুয়াল টু কে বাই টু এক্স নট প্লাস কে এক্স বাই ফোর মাইনাস এমজি। এখন এখান থেকে কি বলা যায়? এখান থেকে তো আমি বলতে পারি যে কে বাই টু এক্স নট ইকুয়াল টু এমজি। তাহলে এই দুইটা কি যাবে? কাটা। তাহলে এফ ইকুয়াল টু কে এক্স বাই ফোর, তাই না? তাহলে ওমেগা কত হবে বলো তো? এম এখানে নিয়ে আসবো, রুট ওভার অফ কে বাই ফোর এম, তাই না? এক্স। ওমেগা হচ্ছে স্কোয়ার রুট কে বাই ফোর এম, বুঝা গেছে? টাইম পিরিয়ড কত? টু পাই স্কোয়ার রুট ফোর এম বাই কে, এটা হচ্ছে টাইম। রুট ওভার কে বাই এম। ঠিক আছে, এটা হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, জি হ্যাঁ বুঝছি।